সোহিনী। সমগ্র কি শুরু করব? আমি একটা স্ক্রিন শেয়ার করছি ম্যাম, তারপরে শুরু করবেন। আচ্ছা। হত মানে জানলো মান, জানলো দলি অস্পৃশ্য প্রাণ, অজ্ঞানের শপথ জ্ঞান, জাগলো তাদের আত্মজ্ঞান, সামিল হলো অস্পৃশ্য শনে, দলিত প্রান্তিক সর্বজনে, স্পর্শ শপথ ক্যারাভানে, চলার ধ্বনি বাবা সাহেবের নামে। ভারত রত্ন বাবা সাহেব ডক্টর ভীম রাও রামজি আম্বেদকরের 131তম জন্ম জয়ন্তীতে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের নিবেদন, বঞ্চিত মানবের যোদ্ধা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আম্বেদকরের গড়ে ওঠার মূল মন্ত্র ছিল এডুকেট, শিক্ষিত হও, অর্গানাইজড, সংগঠিত হও, এবং এজিটেট, সংগ্রাম করো। ফলে তার আন্দোলনের মূল মন্ত্র হলো আত্মনির্ভরতা, সেলফ হেল্প, আত্ম উন্নয়ন, সেলফ এলিভেশন, ও আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। প্রকৃত মানব হয়ে ওঠার এই মন্ত্র শুধু আম্বেদকরের মন্ত্র
নয়, এ সমগ্র মানব জাতির মানুষ হয়ে ওঠার মন্ত্র। আজকে আমাদের নিবেদন বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের যোদ্ধা বঞ্চিত রূপ তুলে ধরার জন্য এই অনুষ্ঠান। এখন আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যক্ষা ডক্টর উর্মিলা উকিল মহাশয়া। আজ 14 এপ্রিল 2021 সাল। আমরা সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের 131তম জন্মদিবস পালন করছি অত্যন্ত শ্রদ্ধা সহকারে। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ, বহুমুখী প্রতিভা সম্পন্ন ভারতের একজন অবিসংবাদিত নেতা এবং ভারতবর্ষের একজন উজ্জ্বল রত্ন। তথাকথিত নিম্ন বর্গে জন্মগ্রহণ করেও কর্মযোগে উচ্চ মার্গে বিচরণ করে গেছেন তিনি। নিরলস এবং কঠোর পরিশ্রমের দ্বারা যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়, তিনি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। তার পরিচয় কেবল দলিত শ্রেণীর মানুষের জীবনযাপনের মান উন্নয়নে চিন্তাশীল এক সংগ্রামী নেতা, মুক্তিযোদ্ধা বা নবীন স্বাধীন ভারতের সংবিধান রচনার মুখ্য কারিগর হিসাবে নয়, ভারতের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে তার দূরদর্শিতা এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের কথা কাল স্মরণ করবে সমগ্র ভারতবর্ষ। 1891 খ্রিস্টাব্দের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মৌ শহরের সেনানিবাসে জন্মগ্রহণ করেন ভীমরাও। পিতা সুবেদার রামজি সপ্তন, মাতা হিমাবাই। রামজির পৈতৃক বাসস্থান ছিল তৎকালীন বোম্বাই প্রদেশের রত্নগিরি জেলার আম্বাবাদে গ্রামে। রামজি মিলিটারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কেবল শিক্ষাপ্রতি নন, অত্যন্ত ধর্মপরায়ণ এবং সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত প্রাণ ছিলেন। অস্পৃশ্যদের প্রতি অন্যায়ের প্রতিকার এবং তাদের উন্নতির জন্য চেষ্টার প্রেরণা ডক্টর আম্বেদকর তাঁর ধর্মপ্রাণ, স্বজন দরদী ও সাহসী শিক্ষক পিতার নিকট থেকে পান। হিন্দু ধর্মের অস্পৃশ্য মাহার সম্প্রদায়ভুক্ত সকল পরিবারটি ছিলেন কবিরপন্থী। কবিরপন্থীরা জাতিভেদ প্রথা মানেন না। হিন্দু ধর্মের জাতিভেদ প্রথার মর্মান্তিক কুসংস্কারের বিরুদ্ধে আমরণ সংগ্রামের মূল প্রেরণা ভীমরাও তার পারিবারিক ধর্মবিশ্বাস থেকে পান। ভীমরাও হলেন নতুন যুগের মনু, যে অস্পৃশ্যকে গরুর গাড়ি থেকে গাড়ি উল্টিয়ে নামিয়ে দেওয়া হয়। ছোটবেলায় স্কুলে যাকে আলাদা আসনে বসতে হয়, পরে কলেজে জনপ্রিয় অধ্যাপক হলেও যাকে অপমানিত হতে হয়, তরুণ বয়সে একজন ঘৃণ্য মাহার জাতির মানুষ বলে যাকে হোটেল, হস্টেল, সেলুন এবং মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, যাকে ব্রিটিশের দালাল বলে অভিশাপ করা হয়, ঘৃণা করা হয়
একজন নির্দয় রাজনীতিবিদ নরাধাম বলে গান্ধীজির মতামতের তীব্র সমালোচনা করায় যার প্রতি বিদ্বেষ পোষণ করা হয় এবং ব্রিটিশ ভারতের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিযুক্ত হওয়ায় যার নিন্দা করা হয়। তিনি হন নবীন স্বাধীন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী এবং ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি। যে সংবিধান ভারতবাসীর আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য ও স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করে। ভারতীয় সংবিধান পৃথিবীর সমস্ত দেশের কাছে উদাহরণস্বরূপ। ভারতের ইতিহাসে ভীমরাও আম্বেদকর ছিলেন এমন একজন নেতা যিনি প্রায় একক চেষ্টায় হাজার হাজার বছরের অত্যাচার, বঞ্চনা ও শোষণ থেকে ভারতের কোটি কোটি মানুষকে মুক্ত করে মানুষের মর্যাদা দান করে ভারতে প্রকৃত গণতন্ত্রের সূত্রপাত করার চেষ্টা করেন। তিনি ভারতের জাতীয় সংহতির সমর্থক ছিলেন। তিনি সমস্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে নতুন করে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার ভিত্তিতে নতুন ভারতবর্ষ গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাসী ছিলেন। ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় নারী পুরুষের মধ্যে অসাম্য দূর করে সকলের জন্য সমানাধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। জাত ব্যবস্থা এবং পুরোহিততন্ত্রের শোষণ ও বন্ধন হতে হিন্দু সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন। মারাঠি নিষাদে গৌরববোধ করলেও তিনি ছিলেন সমস্ত প্রকার প্রাদেশিকতার ঊর্ধ্বে। বঞ্চিত জনতার মুক্তিযোদ্ধা হিসাবে অস্পৃশ্য সমাজের কল্যাণে ব্রতী হলেও বৃহত্তর জাতীয় প্রশ্নের স্বার্থে তিনি ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে কখনো ইতস্তত করেননি। জাত মানসিকতার ঊর্ধ্বে উঠে সমস্ত দেশবাসী যত শীঘ্র বিশ্ব মানবতার পূজারী, বঞ্চিত মানবের মুক্তিযোদ্ধা ডক্টর ভীমরাও আম্বেদকরের যথার্থ পরিচয়ে অবগত হবেন, ততই ভারতের জাতীয় সংহতি দৃঢ়তর হবে। একথা আজ খুব সত্য। 1956 সালের 6ই ডিসেম্বর এই মহান মানুষের দেহাবসান হয়। আজ আমরা এই কলেজে ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার জন্মদিনে এই শপথ করছি যে তার স্বপ্ন আমরা সফল করবই। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন শান্তনা চক্রবর্তী। আমরা যদি নিজেদের মর্যাদা নিজেরা সৃষ্টি করতে না পারি, কেউ আমাদের মর্যাদা দেবে না, পদে পদে অপমান ও ঘৃণা করবে। আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করতে হবে। হে রক্ত স্নাত বীর, তোমার সংগ্রামী লাল পথের ছায়া, আত্মবিমুখ প্রান্তিক উঠানে রোপিত দুটি গাছ, মাটিতে পেতেছে কঠিন শিকড়, অহংকারী আর আত্মমুখী। কেউ শোনে বর্বর, অচ্ছুত, অস্পৃশ্য, কেউ বানায় পথ, নিয়ম কানুন, চেনে স্বার্থ বর্ণ। ওরা আমরা বিভেদ ভেঙে রক্তাক্ত বুকে দেখালে যে পথ, ছিনিয়ে নিলে অধিকার, সেখানেও ভাগবাটা করে চুপি। সিঁড়ি বেয়ে যারা উঠলো উপরে, তারা আজ ভুলে গেল ভুয়ো ধ্বজাধারী লাঠির কাছে সাধু সাজে মন্ত্রতন্ত্রে। ভুলে যায় যুদ্ধক্ষেত্র, নিজ রং, বর্ণ, দাগ, নিচের রাস্তা। আত্ম অহংকারীর মিথ্যে বেড়া ভাঙা যে কত কঠিন, কত রক্তক্ষয়, সে জানো তুমি, বোঝে না তোমার ভাই বোন।
কৃষ্ণপদ দাস বাবা সাহেব আম্বেদকরের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করে আমাদের কিছু শোনাচ্ছেন। সবাইকে নমস্কার। একজন মানুষকে আমরা সারা জীবন কেন মনে রাখবো? শুধু সারা জীবন কেন, তার প্রয়াণের পর তাকে কেন আমরা মনে রাখবো, সেইটা তার মনে রাখার জন্য তার নিশ্চয়ই কিছু তার মানে এমন কিছু গুণাবলী ছিল যা মানুষকে পরবর্তী জীবনেও ভাবতে বাধ্য করে। যেমন আমরা এক এক করে স্মরণ করি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের প্রত্যেক মনীষীকে গান এই সেই রকম। তাহলে আমরা ভীমরাও আম্বেদকরকে কি জন্য স্মরণ করব? স্মরণ করার জন্য এমন কিছু নিশ্চয়ই আছে। তাকে শুধু আমরা সংবিধানের প্রণেতা হিসাবে স্মরণ করব, শুধু সেইটুকুই নয়। আসলে একটা মানুষ তার জীবন চর্চা দিয়ে সকলের মধ্যে তার প্রভাব বিস্তার করে। সেই প্রভাব কিভাবে তৈরি হয় সেটা একটুখানি আমরা দেখার চেষ্টা করি। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলছিলেন যে আম্বেদকর ছিলেন মাহার সম্প্রদায়ের মানুষ। এই গ্রামীণ দলিত সম্প্রদায়ের নির্দিষ্ট কোনো পেশা ছিল না, জমিও ছিল না, এরা ছিল অসংগঠিত। মহারাষ্ট্রের শিল্পায়নের হাত ধরে এরা দলে দলে শহরে চলে আসে সুতাকল, প্রতিরক্ষা, রেল সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকের কাজ করার জন্য। অর্থাৎ ব্রিটিশ পরিচালিত সাম্রাজ্যবাদী শিল্পায়নের গর্ভজাত সর্বহারা হিসাবেই সহজেই চিহ্নিত করা যায় মাহারদের। এদের একটা অংশ ডিফেন্স স্কুল, খ্রিস্টান মিশনারি স্কুলে শিক্ষিত হয়। তৈরি হয় একটি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একটি মধ্যবিত্ত শ্রেণী। বি.আর. আম্বেদকর ছিলেন সেই শ্রেণীর অংশ। তার বাবা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর মেজর সুবেদার, পদমর্যাদায় শিক্ষক। অত্যন্ত মেধাবী ছাত্র বাবা সাহেব ব্রিটেন ও আমেরিকায় গিয়ে অর্থনীতি ও আইনবিদ্যায় ডক্টরেট ও পোস্ট ডক্টরেট করেন। তার ডিগ্রিগুলোর দিকে একটু খেয়াল করে দেখি, তার ডিগ্রিগুলো এই সর্বোচ্চ ডিগ্রিগুলোর দিকেই দেখি। তিনি এমএ পাস করেছেন, পিএইচডি করেছেন, ডিএসসি করেছেন, এলএলডি করেছেন, ডিলিট করেছেন। এর যে কোনো একটা করতেই আমাদের সারা জীবনে কালঘাম ছুটে যায়। কিন্তু তিনি তার ওই অল্প কিছুদিনের জীবনে কি করে যে এতগুলো ডিগ্রি করায়ত্ত করলেন সেটা ভেবেও আমাদের, এই যে ডিগ্রি করায়ত্ত করার সময় শ্রেণীকক্ষে ভেতরে তার বসার অনুমতি ছিল না অন্য জায়গায়। এমনকি সেই শ্রেণীকক্ষে যদি তৃষ্ণা পেত তাহলে অন্য কারোর দ্বারা জল না দিলে জল খাওয়াও হতো না। বেশিরভাগ সময় জল দিত স্কুলের পিয়ন। স্কুলের পিয়ন না এলে তার জল খাওয়াই হতো না। এই ঘটনাকে তিনি পরবর্তী সময়ে বলেছিলেন নো পিয়ন নো ওয়াটার। যাই হোক, এবার যখন তিনি এই বিদেশে গিয়ে ডক্টরেট করছেন বা পড়াশোনা করছেন, সেই আমেরিকা এবং ইউরোপের সমাজের বর্ণপ্রথাহীন উদার জীবনযাত্রায় মুগ্ধ হন। আসলে আমাদের দেশে আমাদের গান্ধীজি চেয়েছিলেন বর্ণাশ্রম প্রথার, হিন্দুদের বর্ণাশ্রম প্রথা যাতে বিদ্যমান থাকে। অথচ আম্বেদকর চেয়েছিলেন যে কোনো সম্প্রদায় আলাদাভাবে তার কোনো আলাদা সম্প্রদায় তার কোনো জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে না। বর্ণাশ্রম প্রথায় তিনি বলেছিলেন হিন্দু সমাজের প্রচলিত বর্ণাশ্রম প্রথায় দলিত সম্প্রদায়ের উপর সকল অনাচার ও অস্পৃশ্যতার কারণ। এই ব্যবস্থাই সমাজকে দুর্বল করে, পঙ্গু করে এবং মৃত্যু মুখে ঠেলে দেয়। এরপরে তার নেতৃত্বে তিনি যখন দেশে ফিরে বিভিন্ন ধরনের কাজকর্ম জড়িয়ে পড়লেন, আস্তে আস্তে তার নেতৃত্বে শুরু হলো দলিতদের আন্দোলন। নাসিকে সার্বজনীন পুকুরে দলিতদের ব্যবহার করার লড়াই, মন্দিরে প্রবেশের অধিকারের লড়াই, মনুসংহিতা পড়ানো এবং সবই বাবা সাহেবের মুকুটে পালক এক একটি। শ্রমিক শ্রেণীর অধিকাংশই ছিলেন দলিত সম্প্রদায়ের। তাদের স্বার্থ রক্ষায় 1936 সালে আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেন।
পিছিয়ে থাকা শ্রেণীর প্রতিনিধি হিসাবে তিনি ব্রিটিশদের আয়োজিত প্রতিটি গোল টেবিল বৈঠকে ইত্যাদিতে যোগ দিতেন। সমাজ সংস্কারক থেকে দলিতদের রাজনৈতিক অধিকার অর্জনে সংরক্ষণ আন্দোলনে এই পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও উচ্চবর্ণের ক্ষমতার সঙ্গে জমির মালিকানার অঙ্গাঙ্গী সম্পর্কটা তিনি ধরতে পারেননি। ভূমিহীন দলিতদের হাতে জমি না এলে যে তাদের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়, সেটা আম্বেদকর ভাবেননি। তার মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার সাধন ও ব্রিটিশদের সঙ্গে আলাপ আলোচনা করে কিছু আইনি অধিকার অর্জন। তবু তার ব্রাহ্মণ্যবাদ বিরোধী লড়াই স্মরণীয়, কিন্তু এরপর পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পরে তিনি ব্রিটিশদের অনুরোধ করেন যাতে তারা বেশি সংখ্যায় দলিতদের তাদের সেনাবাহিনীতে নেয়। এমনকি বাবা সাহেব দেশে ঘুরে দলিতদের আবেদন করেন যাতে তারা সেনাবাহিনীতে যোগ দেয়। বোঝা যায় ভীমা কোরেগাঁওতে ব্রিটিশদের হয়ে দলিতদের লড়াইয়ের ইতিহাস তাকে তাড়িত করেছিল। ভারতীয় সমাজের বর্ণবাদকে নির্মূল করতে তিনি ব্রিটিশদের উদার গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু ভারতের ব্রাহ্মণ্যবাদী সামন্ততান্ত্রিক শ্রেণীর সঙ্গে গাঁটছড়া বেঁধেই যে ব্রিটিশরা ভারত শাসন করে চলেছে, এই সত্য বাবা সাহেবের পেটি বুর্জোয়া লিবারেল মতাদর্শ উপলব্ধি করতে পারেননি। এমনকি তিনি আরো এক কদম এগিয়ে নিজের ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তুলে দেন। ব্রিটিশদের অনুরোধ করেন তিনি ভাইসরয়ের সরকারের শ্রমমন্ত্রী হন। লক্ষ্য ছিল দলিতদের জন্য কিছু সুবিধা আদায় করা, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায়। তপশিলি জাতিদের সংগঠনের হয়ে তিনি ব্রিটিশদের কাছে যে দাবি সনদ পেশ করেছিলেন, ব্রিটিশরা তা মানেননি। ভারতের ক্ষমতাশালী ব্রাহ্মণ্যবাদী সামন্ত শ্রেণীকে চাইলে তারা আগ্রহী ছিল না আদৌ। মজার ব্যাপার হলো, ঊনবিংশ শতকের শুরুতেই ভারতে জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামের অস্তিত্ব ছিল না। এই সময়টা তীব্র ছিল। সেই লড়াইয়ে দিকপাত না করে বাবা সাহেব ব্রিটিশদের প্রতি ভরসা রেখে চলেছিলেন। পরবর্তীকালে এই নিয়ে তাকে কম খোঁটা শুনতে হয়নি, যেটা সর্ব অর্থেই জনবিরোধী। তাই ব্রিটিশদের মোহ কাটিয়ে এরপর আম্বেদকর ভারতীয় সামন্তপ্রভু ও মুৎসুদ্দি বুর্জোয়াদের কংগ্রেসের কাছে আসেন এবং নেহেরু ও প্যাটেলের পরামর্শ মতো 1935 সালে ভারত শাসন আইন অনুসরণ করে ভারতের সংবিধান রচনা করেন। ক্ষমতা হস্তান্তরের পর ভারতের প্রথম আইনমন্ত্রী হন। নেহেরুর প্রগতিশীল ভাবমূর্তি দেখে আম্বেদকর ভেবেছিলেন তিনি বোধহয় হিন্দু ধর্মের সংস্কারে আম্বেদকরের পাশে দাঁড়াবেন, কিন্তু তা হয়নি। আম্বেদকর এর প্রস্তাবিত ব্রাহ্মণবাদ বিরোধী হিন্দু কোড বিল কংগ্রেস প্রত্যাখ্যান করে সামন্ত শ্রেণীর চাপে। ভগ্ন হৃদয়ে আম্বেদকর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। বর্ণবাদ বিলোপের সঙ্গে ভারতীয় সমাজের কাঠামোগত পরিবর্তন যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, বাবা সাহেব তা উপলব্ধি করতে পারেননি। দলিতদের ক্ষমতায়নের ক্ষেত্রে জমির লড়াইয়ের প্রশ্নটাকে তিনি গুরুত্ব দেননি, বরং তার ভাববাদী মতাদর্শ তাকে ঠেলে দেয় বৌদ্ধ ধর্মের দিকে। এইভাবে এবারে অনেক কথাই তাকে নিয়ে বলা যায়, কিন্তু এত কিছু, আসল কথা একটা মানুষের এত দিনের কর্ম তাকে তো অল্প কথায় স্মরণ করা খুব মুশকিল। তার ছোট্ট একটা কথা দিয়েই আমি আমার কথাগুলো শেষ করব। তার অনুরাগীদের প্রতি তার বার্তা ছিল, শিক্ষিত হও, আন্দোলন করো আর সংগঠিত হও। এটা হলেই সমাজ পরিবর্তন হবেই হবে। নমস্কার। বাবা সাহেব ভীমরাওয়ের শিক্ষা জীবনের অভিজ্ঞতার কথা এখানে ডক্টর দীপালি মণ্ডল আমাদের শোনাচ্ছেন। বঞ্চিত জনতার মুক্তিযোদ্ধা ভীমরাও রামজি আম্বেদকর 1891 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতা রামজি সতপাল, মাতা ভীমাবাই। ভীমের বয়স যখন মাত্র 2 বৎসর, তখন রামজি মিলিটারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং দেশে ফিরে আসেন। কিছুকাল পরে রামজি বোম্বাই প্রদেশের সাতারার সেনানিবাসে পুনরায় একটি চাকরি জোগাড় করে সেখানে সপরিবারে বসবাস করতে শুরু করেন। সাতারাতে আসার কিছুকাল পরে ভীমাবাই পরলোক গমন করেন। তখন ভীমের বয়স মাত্র 6 বৎসর। পত্নীর অকাল মৃত্যুতে রামজি অত্যন্ত শোকাভিভূত হয়ে পড়লেন। অতঃপর তিনি তার একমাত্র বোন মীরাবাইকে সংসার দেখাশোনার জন্য নিয়ে এলেন। সংসার সম্পর্কে
তিনি খুব অভিজ্ঞ ও কর্মঠ ছিলেন। মাতৃহারা বালক অশান্ত প্রকৃতির ভীমকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। সাতারাতে ভীমের প্রাথমিক স্কুলের শিক্ষা আরম্ভ হয় এবং এখানকার স্কুল জীবনেই ভীম অস্পৃশ্যতার অভিশাপের বেদনাদায়ক অভিজ্ঞতা লাভ করেন। হিন্দু সমাজে জাতিভেদ প্রথা তথা অস্পৃশ্যতা যে কি সাংঘাতিক ও দৈহিক পীড়নমূলক ব্যবস্থা, এই সময়ে ভীম তা মর্মে মর্মে উপলব্ধি করে। ছাত্র জীবনের এই অপমানজনক দুর্ব্যবহার ও অত্যাচার সমূহ তার সংবেদনশীল মনের উপর এক গভীর ক্ষতের সৃষ্টি করে, যা পরবর্তীকালে হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহের রূপ ধারণ করে। ভীমের স্কুল জীবনের ইতিহাস ছিল ঘৃণা, অপমান ও লাঞ্ছনার ইতিহাস। ভীমের স্কুল জীবনের একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভীমের স্কুলের একজন ব্রাহ্মণ শিক্ষকের পদবি ছিল আম্বেদকর। তিনি ভীমকে খুব স্নেহ করতেন। টিফিনের জন্য যে খাবার আনতেন তার বাড়তি অংশটা তিনি নিয়মিতভাবে ভীমকে দিতেন। ভীমের গ্রামের নামানুসারে তার স্কুলের নামে পদবি ছিল আম্বা বাদেকর। উক্ত শিক্ষক তার প্রিয় ছাত্রটির পদবিটা নিজের পদবি অনুসারে একটু পরিবর্তন করে স্কুলের খাতায় আম্বেদকর করে দেন। ভীম পরবর্তী জীবনে এই শিক্ষকের কথা প্রায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। এই পদবি পরিবর্তনের নিমিত্ত গান্ধীজি প্রথম দিকে ডক্টর আম্বেদকরকে একজন অস্পৃশ্য দরদি ব্রাহ্মণ নেতা মনে করে ভুল করেছিলেন। স্কুলে ভীমকে অন্যান্য ছেলেদের সঙ্গে একত্রে বসতে দেওয়া হতো না। সে বাড়ি থেকে নিয়ে যাওয়া ছেঁড়া আসনে ক্লাসের এক কোণে বসত। কোনো শিক্ষক তার বই, খাতা, স্লেট স্পর্শ করতেন না। দূর থেকে তার লেখা দেখতেন এবং তদনুসারে নির্দেশ দিতেন। তাকে ক্লাসে কোনো পড়া জিজ্ঞাসা করা হতো না, কারণ কথা বললে তার মুখের বাষ্পে স্কুল গৃহ অপবিত্র হতে পারে। তৃষ্ণা পেলে স্কুলের জল পাত্র স্পর্শ করা তো দূরের কথা, মুখ ফুটে জল চাইতেও পারত না, কারণ অস্পৃশ্যদের স্কুলে থাকাকালে কথা বলা বারণ ছিল। শুধুমাত্র উপরের দিকে তাকিয়ে হাঁ করে থাকতে হতো, যতক্ষণ না কেউ অনুগ্রহ করে তার মুখে অনেকটা উঁচু থেকে জল ঢেলে দিত। এরূপ ঘৃণা ও লাঞ্ছনামূলক পরিবেশে ভীমের স্কুল ও পড়াশোনা দুটির প্রতি ঘোর বিতৃষ্ণা জন্মে। ফলে এই সময় তার মধ্যে প্রকৃতি রাজ্যের প্রতি নানা প্রকার শখের প্রভাব লক্ষ্য করা যায়। বাগান তৈরির শখ ছিল তন্মধ্যে প্রধান। এই সময় তার হাতে যা এক আধটা পয়সা আসতো, তা দিয়ে সে নতুন গাছের চারা কিনে বাগানের বৈচিত্র্য বৃদ্ধি করত। তাছাড়া গরু ও ছাগল চড়ানোর প্রতি তার খুব অনুরাগ ছিল। মোট কথা, এই সময় ভীমকে কদাচিৎ বাড়িতে বইপত্র নিয়ে পড়াশোনা করতে দেখা যেত। ইতিমধ্যে সুবেদার রামজি দ্বিতীয়বার বিবাহ করেন, যদিও তিনি পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুনরায় দ্বার পরিগ্রহ করে ছেলেদের বিমাতার খপ্পরে ফেলবেন না। পিতার দ্বিতীয়বার বিবাহ ভীমের মনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভীম কোনো মতেই সহ্য করতে পারছিল না যে বিমাতা তার মায়ের গহনাপত্র ব্যবহার করছে, অথচ অদৃষ্টের এমনই পরিহাস যে এই ভীমই পরবর্তী জীবনে তার সাধ্বী স্ত্রী রমাবাইয়ের মৃত্যুর পর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছিলেন। এরূপ অপ্রীতিকর পরিস্থিতিতে এই সময় ভীম সিদ্ধান্ত নেয় যে সে আর পিতার সংসারে থাকবে না, স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করবে। সে শুনেছিল যে বোম্বাইতে তার মতো অল্প বয়সের ছেলেরাও মিলে কাজ পায়, তাই চেষ্টা করতে লাগলো কি করে বোম্বাই পৌঁছানো যায়। বোম্বাই যেতে বেশ খরচের প্রয়োজন, অথচ ভীমের কাছে একটি পয়সাও নেই। সে প্রতিদিন দেখত যে তার পিসিমার কোমরে সবসময়ের জন্য একটি থলি বাঁধা থাকে। ভাবলো ওই থলিটি হাত করতে পারলেই তার বোম্বাই যাওয়ার সমস্যার সমাধান হবে। পরপর 3 রাত্রির চেষ্টা ব্যর্থ হলেও
চতুর্থ রাত্রে ভীম থলিটি করায়ত্ত করে। অনেক আশা নিয়ে থলিটি খুলে তার মধ্যে মাত্র 2টি পয়সা রয়েছে দেখে ভীম রীতিমতো হতাশ হয়ে পড়ে। এই সময় তার জীবনে একটি মস্ত বড় পরিবর্তন দেখা যায়, যে পরিবর্তন ভীমকে পরবর্তী জীবনে ডক্টর আম্বেদকরে রূপান্তরিত করে। তার নিজের ভাষায়, উক্ত 4 রাত্রির অভিজ্ঞতা আমার স্নায়ুর উপর এমন চাপ সৃষ্টি করেছিল যে এরূপ উপায়ে অর্থ সংগ্রহের পরিকল্পনা আমি পরিত্যাগ করি এবং আরও একটি সিদ্ধান্ত নেই, যে সিদ্ধান্ত আমার জীবনের এক নূতন দিক পরিবর্তন ঘটায়। ঠিক করলাম যে আমি স্কুল পালানোর অভ্যাস ত্যাগ করব এবং পড়াশোনার প্রতি গভীরভাবে মনোনিবেশ করব, যাতে যত শীঘ্র সম্ভব স্কুলের পাঠ সেরে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করতে পারি। এই সময় সুবেদার রামজি বোম্বাইতে কাজ জোগাড় করে সপরিবারে বোম্বাই চলে যান। সেখানে তারা দাবাক চাওয়ালের একটি ছোট্ট ঘরে বসবাস করতে থাকেন। ভীমকে সেখানকার মারাঠা হাই স্কুলে ভর্তি করা হলো। এবার ভীমের পড়াশোনায় যথেষ্ট উন্নতি দেখা গেল। অভিজ্ঞ শিক্ষক পিতার সযত্ন শিক্ষাদানের ফলে ভীমের ইংরেজির ভিত্তি খুব মজবুতভাবে তৈরি হয়, যা পরবর্তীকালে তার উচ্চশিক্ষা ও ইংরেজি লেখার ক্ষেত্রে অপরিসীম সহায়তা দান করেছে। অন্যান্য প্রতিভাবান ব্যক্তিদের মতো ভীমের মধ্যে কিশোর বয়সেই সাধারণ জ্ঞান লাভের স্পৃহা প্রবল হয়ে ওঠে। পাঠ্যপুস্তক ব্যতীত প্রচুর বাইরের বই ভীম পড়ত। ক্লাসে পরীক্ষার ফল ভালো করার চেয়ে সাধারণ জ্ঞান বৃদ্ধির প্রতি তার অনুরাগ ছিল অধিক। কিন্তু তার মতো আগ্রহী ছাত্রের পড়ার মতো এত বই কিনবার অর্থ কোথায়? সুবেদার রামজি ছেলের জন্য বইপত্র ধার করে আনতেন এবং নিজের পেনশনের টাকার থেকে যতটা বাঁচানো সম্ভব তাই দিয়ে পুত্রের পাঠ স্পৃহা মিটাবার চেষ্টা করতেন। কখনো কখনো তিনি তার বিবাহিতা কন্যাদের নিকট থেকেও টাকা আনতেন। কখনো কখনো দেখা যেত যে মেয়েরা তাদের সামান্য গহনা বিক্রি করেও ভীমের বই কেনার টাকা দিয়েছেন। পুত্রের এই পাঠস্পৃহা, উদ্দাম ও পরিশ্রম দেখে রামজি মনে মনে এই আশা পোষণ করতে লাগলেন যে ভীম পরবর্তীকালে নিশ্চয়ই একজন খ্যাতিমান ব্যক্তি হবে। পিতার সে আশা ভীম হয়তো আরো অনেক বেশি করে পূরণ করতে পেরেছিল। পরে ভীমকে বোম্বাইয়ের বিখ্যাত স্কুল এলফিনস্টোন হাই স্কুলে ভর্তি করা হলো। এবার ভীম পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগ দিল। তাকে যে পরিবেশের মধ্যে পড়াশোনা করতে হতো তা সত্যি অপরিকল্পনীয়। সমস্ত পরিবারের জন্য মাত্র একখানি ছোট্ট ঘর। ঘরের এক কোণে জ্বালানি জড়ো করা থাকতো, লোকজন এসে বসতে দেওয়া হতো, 4-5 জন লোকের রাত্রে শোয়ার জায়গা হতো। তারপর একটি ছাগলও ছিল। সেখানে পড়ার জায়গা বা পড়াশোনা করার মতো পরিবেশ কোথায়? সুবেদার রামজি কিন্তু তার মধ্যেও ভীমের পড়াশোনার একটা অদ্ভুত ব্যবস্থা করে দিয়েছিলেন। সন্ধ্যার পরই ভীম ঘুমাতে যেত এবং সুবেদারজি জেগে পড়াশোনা করতেন। রাত্রি 2টো বাজলেই তিনি ভীমকে জাগিয়ে দিতেন এবং নিজে গিয়ে ভীমের জায়গায় শুয়ে পড়তেন। ভীম রাত 2টো থেকে সকাল পর্যন্ত একান্ত নিরিবিলিতে আপনার পড়াশোনা সারত। তাকে পড়াশোনা করতে হতো কেরোসিনের ডিবাতে, কারণ হেরিকেন কিনবার মতো সামর্থ্য তখন রামজির ছিল না। এ তো গেল পারিবারিক অসুবিধাজনক পরিবেশের কথা। স্কুল পরিবেশেও তাকে আরো মর্মান্তিক লাঞ্ছনার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। যদিও এলফিনস্টোন হাই স্কুল ছিল গভর্নমেন্ট স্কুল, তথাপি সেখানে বর্ণ হিন্দুদের প্রাধান্য থাকায় তাকে কম লাঞ্ছনা ও অপমান সহ্য করতে হতো না। একদিন শিক্ষক তাকে বোর্ডে একটি প্রশ্নের সমাধান করতে বলেন। যেই ভীম বোর্ডের দিকে এগিয়েছে অমনি সমস্ত বর্ণ হিন্দু ছাত্রেরা চিৎকার করে ছুটে গিয়ে বোর্ডের পিছনে রাখা তাদের টিফিন বক্সগুলি এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো, যেন ভীমের আগমনে তাদের বক্সগুলি অপবিত্র হয়ে গেছে। এই জাতীয় অসংখ্য অপমানে তাকে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হতো। তাছাড়া শ্রমিক এলাকাতে বাস করার জন্য
তাকে সকলের ঠাট্টা ও ব্যঙ্গের পাত্র হতে হয়েছিল। তবে ক্রিকেট ও ফুটবলে ভালো দক্ষতা থাকার ফলে ছাত্রমহলে ভীমের কিছুটা খাতির ছিল। ছাত্র জীবনে যেসব মানসিক গভীর আঘাত ভীম পেয়েছিল তা সে সারা জীবনেও ভুলতে পারেনি। হিন্দু সমাজের সেই বিদ্বেষ পরায়ণ উন্নাসিক গোষ্ঠীকে সে কখনোই ক্ষমা করতে পারেনি। ভীম এবং তার ভাইকে দ্বিতীয় ভাষা হিসেবে সংস্কৃত নিতে দেওয়া হয়নি, কারণ ব্রাহ্মণদের ধারণা ছিল যে দেবভাষা শিখে ফেললে হয়তো অস্পৃশ্য ও শূদ্রেরা নিষিদ্ধ গ্রন্থ বেদ পাঠ করে বেদকে অপবিত্র করে ফেলতে পারে। আশ্চর্যের কথা এই যে এরাই আবার বিদেশি ও বিধর্মী মনীষীদের বেদ সংক্রান্ত আলোচনা পাঠে অপরিসীম উৎফুল্ল হয়ে উঠত, অথচ হিন্দুদের একটি অংশ শূদ্রদিগকে বেদ পাঠের অধিকার থেকে নির্লজ্জভাবে বঞ্চিত করে রেখেছিল। তাই এই ভণ্ডদের উপযুক্ত দণ্ড দেবার পরিকল্পনা যে তৎকালেই কিশোর ভীমের মধ্যে দানা বেঁধে উঠতে থাকবে তা অতি স্বাভাবিক। বাধ্য হয়ে ভীমকে দ্বিতীয় ভাষা হিসাবে ফার্সি পড়তে হয়। এই সমস্ত বাধা ও লাঞ্ছনা তাকে পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগী ও জীবন সংগ্রামে দৃঢ় সংকল্পবদ্ধ করে তুলেছিল। 1907 সালে তিনি এলফিনস্টোন হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তার অগ্রজ আনন্দরাও অর্থভাবে আগেই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ নিয়েছিলেন এবং সুবেদার রামজি ও আনন্দরাও দুইজনেই একত্রে ভীমের পড়াশোনা চালাতে ছিলেন। তখনকার দিনে একজন অস্পৃশ্য মাহার সম্প্রদায়ের ছেলের পক্ষে ম্যাট্রিকুলেশন পাশ করা অপরিকল্পনীয় ঘটনা। তাই ভীমকে অভিনন্দন জানাবার জন্য তার সম্প্রদায়ের পক্ষ থেকে একটি সভা আহ্বান করা হয়। এই সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট সমাজ সংস্কারক এস.কে. বোলে। আর একজন সমাজসেবী শিক্ষক অর্জুন কেলুসকর এই সভায় ভীমকে খুব প্রশংসা করেন এবং তাকে উচ্চশিক্ষা দেবার জন্য বিশেষভাবে উৎসাহ দেন। ম্যাট্রিকুলেশন পাশ করার পরই সুবেদার রামজি ভীমের জন্য কনে দেখা শুরু করেন। তৎকালে অল্প বয়সে বিয়ে করা সমাজের রেওয়াজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে রামজি একটি সৎ পরিবারের এক বিধবার দ্বিতীয় কন্যার সঙ্গে পুত্রের বিয়ে ঠিক করেন। বিবাহকালে ভীমের বয়স হয়েছিল মাত্র 17 বৎসর এবং পত্নী রমাবাঈর বয়স মাত্র 9 বৎসর। রমাবাঈ অত্যন্ত সৎ স্বভাবের এবং ভক্তিপরায়ণা নারী ছিলেন। স্বামীর লেখাপড়া ও উচ্চশিক্ষা লাভ সম্পর্কে এই পতিব্রতা রমণীর ত্যাগ ও দান ছিল অপরিসীম। পিতার আগ্রহে ভীমরাও এলফিনস্টোন কলেজে আইএ-তে ভর্তি হলেন। অস্পৃশ্য সমাজের মানুষের পক্ষে কলেজে প্রবেশের সুযোগ লাভ এই প্রথম। কলেজে প্রবেশ করেই তিনি গভীরভাবে পড়াশোনায় মনোনিবেশ করেন, কিন্তু ইতিমধ্যে শুনতে পাচ্ছি না কেন? কিন্তু ভগ্ন স্বাস্থ্য হওয়ার দরুন একটি বছর তার নষ্ট হয়। অতঃপর 1910 সালে তিনি কৃতিত্বের সঙ্গে আইএ পাশ করেন। এরপর ভীমরাও কে বিএ পড়াবার সামর্থ্য রামজির আর ছিল না। এই অবস্থায় শুভানুধ্যায়ী অর্জুন কেলুসকর ভীমরাওকে নিয়ে বরোদার মহারাজা সয়াজিরাও গায়কোয়াড়ের সঙ্গে দেখা করেন। মহারাজা গায়কোয়াড় ছিলেন অত্যন্ত দরদি ও দয়ালু প্রকৃতির মানুষ। কিছুদিন পূর্বে তিনি বোম্বাই টাউন হলে এক সভায় ঘোষণা করেছিলেন অস্পৃশ্য সমাজের ছাত্রদের উচ্চশিক্ষার জন্য তিনি সর্বপ্রকার সাহায্য করবেন। কেলুসকর গিয়ে মহারাজকে টাউন হলে তার বক্তৃতার পরিপ্রেক্ষিতে ভীমরাওর উচ্চশিক্ষার জন্য সাহায্যের আবেদন জানান। মহারাজা নিজেই ভীমরাওর সঙ্গে কথাবার্তা বলে এত খুশি হন যে তিনি তৎক্ষণাৎ তার বিএ পড়ার জন্য মাসিক 25 টাকার বৃত্তি মঞ্জুর করেন। পরবর্তীকালের গৌরবময় জীবনেও ভীমরাও তার এই দুই পরম হিতৈষী ও শুভানুধ্যায়ী শিক্ষক কেলুসকর ও বরোদার মহারাজার কথা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। এলফিনস্টোন কলেজে বিএ পড়াকালে তিনি অধ্যাপক মুলারের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেন।
অধ্যাপক মুলার তার এই আগ্রহী ছাত্রটিকে প্রয়োজনীয় পুস্তকাদি ধার দিতেন, এমনকি মাঝে মাঝে তিনি তার এই প্রিয় ছাত্রটিকে পোশাক পরিচ্ছদ পর্যন্ত কিনে দিতেন। কলেজেও তাকে অশেষ লাঞ্ছনা ও অপমানজনক পরিবেশের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। কলেজের ব্রাহ্মণ ক্যান্টিন ম্যানেজার তাকে চা কিংবা জল দিত না। ভবিষ্যতের জন্য জীবনকে মজবুত করে গঠন করার দুর্বার আগ্রহ নিয়ে ভীমরাও কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে লাগলেন এবং 1912 সালে তিনি সগৌরবে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এই বছরই বিখ্যাত আইনবিদ A.B. গজেন্দ্র গৎকার প্রথম স্থান অধিকার করে বিএ পাশ করেন। অধিকার আদায় করতে হয় অবিরাম সংগ্রামের দ্বারা। দেবপূজায় ছাগ বলি দেয়া হয়, সিংহকে নয়। ছাত্রী পিয়ালি মালি আম্বেদকরের এই গুণের দিকে লক্ষ্য রেখে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। পিয়ালি মালি আম্বেদকরের পিয়ালি মালি আম্বেদকরের উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার বিষয়ে বলছে সোহিনী বিশ্বাস, ছাত্রী সোহিনী বিশ্বাস। সোহিনী বিশ্বাস নেই তো, জয়েন করেনি। ছাত্রীরা কেউ জয়েন করেনি। না, অন্বিতা আছে। আচ্ছা, চৌদার পুকুর অভিযান এবং মন্দির অভিযান বিষয়ে আম্বেদকরের আন্দোলনের উপর আলোকপাত করছে অধ্যাপিকা দেবতুষী মিশ্র চৌধুরী। আম্বেদকরের এই যে দুটো বিষয়ের প্রতি গৌরীদি আমাকে বলতে বললেন, চৌদার পুকুর অভিযান এবং মন্দির প্রবেশ, দুটো ক্ষেত্রেই বেশ বলা যায় যে একটা আকর্ষণীয় ভাবে নিম্ন শ্রেণীর মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন আম্বেদকর সাহেব। 1927 সালের শুরুতেই কোরগাঁও লড়াইয়ের যে স্মৃতি, সেই উপলক্ষে নিপীড়িত শ্রেণীর একটি বড় রকমের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নিপীড়িত শ্রেণীর বহু গণ্যমান্য নেতা উপস্থিত ছিলেন এবং ডক্টর আম্বেদকর গভীর ক্ষোভের সঙ্গে সেখানে বলেন যে নির্যাতিত শ্রেণীর বীর যুবকেরা সৈন্য বিভাগে অত্যন্ত কৃতিত্বের ও আনুগত্যের সঙ্গে কাজ করেছে এবং প্রাণপাত করেও ব্রিটিশ সরকারের পক্ষে লড়াই করেছে, অথচ বর্ণ হিন্দুদের পরামর্শে ব্রিটিশ সরকার অকৃতজ্ঞের ন্যায় তাদের অস্পৃশ্যতার অজুহাতে সৈন্য বিভাগে প্রবেশ নিষেধ করে দিয়েছে। অবিলম্বে এই অন্যায়ের প্রতিকার চাই। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা আজ সমবেতভাবে এমন চাপ সৃষ্টি করি যাতে ব্রিটিশ সরকার সৈন্য বিভাগকে আমাদের কাছে মুক্ত করতে বাধ্য হয়। এই সময় ডক্টর আম্বেদকর বোম্বাইয়ের আইন পরিষদে সদস্য মনোনীত হয়েছিলেন। এই ঘটনায় নিপীড়িত শ্রেণীর শিক্ষকগণ 2রা ফেব্রুয়ারি বোম্বাইয়ের দামোদর হলে এক সম্বর্ধনা সভায় তাকে অভিনন্দন জানান। সভায় তারা ডক্টর আম্বেদকরের হাতে একটি টাকার তোড়া উপহার দেন, যেটি তিনি বহিষ্কৃত হিতকারিণী সভাকে দান করেছিলেন। এরপরে ইতিহাসের পাতায় স্থান লাভ করে চৌদার পুকুর অভিযানের কাহিনী। 1923 সালের বোর্ডের প্রস্তাব অনুসারে 1924 সালের মাহাদ মিউনিসিপ্যালিটি একটি প্রস্তাব পাশ করে যে চৌদার পুকুর অস্পৃশ্যদের জন্য মুক্ত করা হলো, কিন্তু ওই প্রস্তাব পাশ পর্যন্তই। অভিযানের পূর্ব পর্যন্ত কোনো অস্পৃশ্য উক্ত পুকুরের জল পান করা তো দূরের কথা, স্পর্শ করতেও পারেনি। কিন্তু এই পুকুর থেকে মুসলমান এবং খ্রিস্টান সকলেই কিন্তু জল ব্যবহার করত। উচ্চবর্ণের হিন্দুদের যত নিষেধ ছিল কেবলমাত্র নিম্ন শ্রেণীর হিন্দুদের প্রতি।
কোলাবাদ জেলার নির্যাতিত শ্রেণী সংগঠন একটি সিদ্ধান্ত নেয় যে তারা 1927 সালের 19 ও 20 মার্চ মাহাদে একটি প্রকাশ্য সম্মেলন করবে। এই সম্মেলনের শেষে তারা আনুষ্ঠানিকভাবে চৌদারপুকুরে তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে। ডক্টর আম্বেদকর এই সম্মেলনের সভাপতি নির্বাচিত হন। এই সম্মেলনের উদ্যোক্তাদের মধ্যে সুরেন্দ্রনাথ তিপনিস, সুবেদার সাভারকর এবং অনন্তরাও চিত্রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য উদ্যোক্তাগণ নিরলসভাবে পরিশ্রম করে চারিদিককার নির্যাতিত শ্রেণী ও অস্পৃশ্যদের মধ্যে জাগরণ ও অধিকারবোধ সৃষ্টি করতে থাকেন। অবশেষে সেই শুভ দিন এসে যায় যেদিন অস্পৃশ্যদের ব্যবহারের জন্য 40 টাকা করে জল কিনতে হয়। স্থানীয় দেবতা বীরেশ্বরের নামে বৃহৎ প্যান্ডেল তৈরি হয়। সম্মেলনে মহারাষ্ট্র এবং গুজরাটের বিভিন্ন জেলা থেকে 10,000 প্রতিনিধি যোগদান করে। কিছু বর্ণহিন্দি নেতাও কিন্তু এই সভায় যোগ দিয়েছিলেন। তারা নির্যাতিত সমাজের অধিকার অর্জনের সংগ্রামে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। ডক্টর আম্বেদকর জ্বালাময়ী ভাষায় বলেন, আমরা যদি নিজেদের মর্যাদা নিজেরা সৃষ্টি করতে না পারি, কেউই আমাদের মর্যাদা দেবে না এবং পদে পদে অপমান ও ঘৃণা করবে। আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমরা মরা মাংস, অন্যের ফেলে দেওয়া খাদ্য, শ্মশান ঘাটের জিনিসপত্র স্পর্শ করব না। আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ বংশধরদের যদি আমাদের চেয়ে উন্নত স্তরে পৌঁছে দেবার চেষ্টা না করি, তবে আমাদের সঙ্গে পশুদের পার্থক্য কোথায়? সর্বপ্রকার কষ্ট সহ্য করেও ভবিষ্যৎ বংশধরদের শিক্ষিত এবং মানুষ করে গড়ে তোলার পবিত্র দায়িত্ব আমাদের পালন করতেই হবে। এই সম্মেলনে যেসব প্রস্তাব গৃহীত হয় তাতে বলা হয় যে 1924 সালে গৃহীত বলে প্রস্তাব সমূহ যেন অবিলম্বে বাস্তবে রূপায়িত করা হয়। একটি প্রস্তাবে উচ্চবর্ণের হিন্দুদের অনুরোধ জানানো হয় তারা যেন অস্পৃশ্যদের নাগরিক অধিকার লাভ ও চাকরি প্রাপ্তিতে সহায়তা করে। শেষ প্রস্তাবে সরকারের নিকট আবেদন জানানো হয় যে অনতিবিলম্বে যেন অস্পৃশ্যদের বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা, নির্যাতিত শ্রেণীর ছাত্রদের হোস্টেলের জন্য সাহায্যের ব্যবস্থা এবং আইন করে অস্পৃশ্যদের কতকগুলি নোংরা অভ্যাসকে বন্ধ করার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় দিনের সম্মেলন শেষে প্রতিনিধিগণ একত্রে একটি বিরাট শোভাযাত্রা করে চৌদারপুকুর অভিমুখে যান। সে এক অভূতপূর্ব দৃশ্য। জয়ের আনন্দে উৎফুল্ল সেনাবাহিনীকে যে দেখেনি সে এ দৃশ্যের কল্পনাও করতে পারবে না। ডক্টর আম্বেদকর প্রথম পুকুরের জল স্পর্শ করেন ও পান করেন। সঙ্গে সঙ্গে সহস্র সহস্র মানুষ জয়ধ্বনি দিয়ে তাদের হাজার হাজার বছরের লুপ্ত অধিকারকে পুনরুদ্ধার করলেন। এরপর তারা পুনরায় মিছিল করে জয়ের আনন্দে বীরেশ্বর প্যান্ডেলে ফিরে এলেন। এদিকে কুচক্রী ধর্মান্ধ উচ্চ বর্ণের হিন্দুরা গায়ের জ্বালায় অস্থির হয়ে উঠেছে। হঠাৎ একটা ঘৃণ্য চক্রান্ত তাদের মাথা চাড়া দিয়ে ওঠে। তারা প্রচার করতে শুরু করে অস্পৃশ্যরা শুধু পুকুরের জলই অপবিত্র করেনি, তারা অবিলম্বে বীরেশ্বরের মন্দির অপবিত্র করতে এসেছে। এই মিথ্যা প্রচারের দ্বারা একদল গুন্ডা ও হামলাবাজকে সংগ্রহ করে তারা সুযোগ বুঝে সম্মেলনে প্যান্ডেল আক্রমণ করে। এই সময় অধিকাংশ প্রতিনিধিরা নিজের নিজের গুহা অভিমুখে রওনা হয়ে চলে গেছেন। কিছু কিছু প্রতিনিধি শহর দেখতে গেছেন এবং বাকিরা ফিরবার জন্য বিছানাপত্র বাঁধছিলেন। কেউ কেউ খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলেন। কয়েকশো গুন্ডা অতর্কিতে প্যান্ডেল আক্রমণ করে সামনে যাকে পেল তাকেই পেটাতে শুরু করে। থালা ঘুটি বাসনপত্র ভেঙে চুরে একাকার করে। ডক্টর আম্বেদকরের কাছে খবর যায়। এই সময় তিনি অনুগামীদের নিয়ে ডাক বাংলোতে অবস্থান করছিলেন। খবর পেয়েই পুলিশের কর্তৃপক্ষকে অবিলম্বে হস্তক্ষেপ করতে বলে তিনি নিজে ছুটে গেলেন প্যান্ডেল অভিমুখে। পথে তার উপরও আক্রমণ হলো। উত্তেজিত না হয়ে তিনি তাদের বোঝাবার চেষ্টা করলেন যে বীরেশ্বর মন্দির অভিযানের কোনো পরিকল্পনা তাদের নেই। এমন সময় অবশিষ্ট প্রতিনিধিদের সমবেত হয়ে তাদের নেতার কাছে উপস্থিত হলো। চোখে তাদের আগুন ছুটছে, হাতের পেশি ইস্পাত কঠিন হয়ে উঠেছে, ধমনীতে রক্ত টকবক করছে। তারা এসে নেতার কাছে আদেশ চাইলো প্রতিকারের। ডক্টর আম্বেদকরের একটি মাত্র ইঙ্গিতে মাহাদ শহরে রক্ত গঙ্গা বয়ে যেতে পারত, কিন্তু তিনি শান্ত কণ্ঠে জানালেন, আমরা এসেছি আইনানুগ অধিকারকে প্রতিষ্ঠিত করতে। হামলাবাজদের শাস্তির জন্য আমরা আইনানুগ পন্থাই গ্রহণ করব। এই হামলায় কয়েক শত প্রতিনিধি আহত হন। পুলিশ ঘটনাস্থলে আসে ও কতিপয় দুর্বৃত্তকে গ্রেপ্তার করে।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 5 জনের শেষ পর্যন্ত 4 মাসের সশ্রম কারাদণ্ড হয়। এই পরিপ্রেক্ষিতে ডক্টর আম্বেদকর মন্তব্য করেছিলেন যে উক্ত জেলার উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের মধ্যে বেশিরভাগ অহিন্দু ছিলেন বলেই অস্পৃশ্যদের উপর উক্ত দুষ্কর্মের জন্য দুষ্কৃতকারীদের দণ্ডদান সম্ভব হয়েছিল। অস্পৃশ্যরা বুঝতে পারলো যে তাদের অধিকার লাভে বাধা দান করলে দুষ্কৃতকারীরা আইনত দণ্ডনীয় হবে। চৌদারপুকুর অভিযানের ফলে যেটা হয় যে উচ্চবর্ণের হিন্দুদের যারা গুন্ডা প্রতিনিধি যারা এসেছিলেন তাদের যে সশ্রম কারাদণ্ড হয় তার ফলে কিন্তু তারাও সতর্ক হয় এবং বুঝতে পারে যে নিম্ন শ্রেণীর মানুষকে শায়েস্তা করতে হলে তাদেরকে আরো সংঘবদ্ধ আক্রমণ চালাতে হবে। আর নিচু তলার মানুষেরা মনে মনে নব জাগরণের যেন জাগরিত হয়, যেটা ভারতের ইতিহাসে আগে কোনোদিনই কিন্তু হয়নি, এর আগে কখনো দেখা যায়নি। এর পরবর্তী আরেকটা ঘটনা বলি যে ওই মন্দির প্রবেশ আন্দোলন, যেটা অমরাবতী মন্দির প্রবেশ আন্দোলন, সেখানে উদ্যোক্তাদের আহ্বানে 1927 অমরাবতীতে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হয় এবং এই সম্মেলন 13ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে বিভিন্ন শ্রেণীর বিপুল মানুষ যোগদান করেছিল। সভাপতির আসনে ছিলেন ডক্টর আম্বেদকর। সভাপতির ভাষণে তিনি বলেন যে হিন্দু মাত্রেরই হিন্দু মন্দিরে প্রবেশের জন্মগত অধিকার রয়েছে। হিন্দু দেবতার কাছে কোনো হিন্দুই অস্পৃশ্য হতে পারে না। তাহলে অস্পৃশ্য বাল্মীকি, চোখামেলা, রুইদাস প্রভৃতি মহাপুরুষেরা ভগবানের এত প্রিয় পাত্র হতেন না। তিনি আরো জানান যে বহু অস্পৃশ্য বীর সৈনিক হিন্দু মন্দির ও হিন্দুদের রক্ষার জন্য আক্রমণকারী বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছেন। অতএব গোঁড়া বর্ণ হিন্দুগণ কর্তৃক অস্পৃশ্যদের জন্মগত অধিকার থেকে বঞ্চনার বিরুদ্ধে সত্যাগ্রহের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার প্রয়াস শুধু বাঞ্ছনীয় নয়, প্রশংসনীয়। 1929 সালের জানুয়ারি মাসে হিন্দুদের তীর্থস্থান ত্রম্বকে নির্যাতিত শ্রেণীর একটি সম্মেলন আহুত হয়। এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল উক্ত স্থানে চোখামেলা নামক নির্যাতিত শ্রেণীর একজন জনপ্রিয় সন্তের নামে একটি মন্দির স্থাপন। ডক্টর আম্বেদকর নির্যাতিত শ্রেণীর জন্য আলাদা মন্দির প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন না। নির্যাতিত শ্রেণীর মানুষ যদি হিন্দু হয় তবে তাদের সমস্ত হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার দিতে হবে, এই ছিল তার দাবি এবং সেইভাবে আন্দোলন চালাবার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছিলেন। 1929 সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পুনার নির্যাতিত শ্রেণীর নেতা শিবরাম কামলে ও রাজভোজের প্রচেষ্টায় ষাঠে দেবদাস রানাডে, গ্যাডগিল সহ পুনার বহু বিশিষ্ট আর্য সমাজী নেতাদের সহযোগিতায় পুনার পার্বতী মন্দিরে প্রবেশ আন্দোলন শুরু হয়। গোড়া বর্ণ হিন্দুরা ওদের উপর আক্রমণ চালালে ডক্টর আম্বেদকর তার প্রতিবাদ জানান এবং পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 1930 সালে বোম্বাইতে গণেশ পুজো নিয়ে অস্পৃশ্যদের সঙ্গে তুমুল বিবাদ হয়। আগের বছর পূজা কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে পূজায় সমস্ত হিন্দুরাই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু ঠিক সময় তারা ঘোষণা করে যে অস্পৃশ্যরা পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবে না। অস্পৃশ্যরাও তাদের প্রবেশাধিকার সম্পর্কে নাছোড়বান্দা। পূজার দিন সহস্রাধিক অস্পৃশ্য শ্রেণীর মানুষ পূজা মণ্ডপের সামনে হাজির হন। পূজা কমিটি পুলিশ এবং ভাড়াটিয়া গুন্ডা এনে রেখেছিল। বিবাদের সংবাদ পেয়ে ডক্টর আম্বেদকর, রায় বাহাদুর বোলে প্রভৃতি উদারনৈতিক হিন্দু নেতারা সেখানে উপস্থিত হলেন এবং পূজা কমিটির সঙ্গে আলোচনা চালালেন। আলোচনা বিশেষ ফলপ্রসূ হলো না। এদিকে অস্পৃশ্যদের সংখ্যা এবং চাপ এমন ভাবে বেড়ে গেল যে পূজা কমিটি দেখলো অবস্থা আয়ত্তের বাইরে চলে গেছে। বেলা 3টায় তারা অস্পৃশ্যদের মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়ে তবে রেহাই পায়। সহস্র সহস্র অস্পৃশ্য জনতা তাদের হৃত অধিকার পুনরুদ্ধারের বিজয়োল্লাসে পূজা মণ্ডপে প্রবেশ করে। 1930 সালকে ভারতের ইতিহাসে সত্যাগ্রহের বছর নামে অভিহিত করা হয়। গান্ধীজির বিখ্যাত ইতিহাস প্রসিদ্ধ ডান্ডি অভিযানের মাত্র 10 দিন আগে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে খ্যাত নাসিক সত্যাগ্রহ শুরু হয়। নাসিকে দৃঢ় সংকল্পবদ্ধ। শুরুর 3 মাস যদি অস্পৃশ্য ছোট লোকেরা হিন্দুদের দাবিতে তাদের সঙ্গে সমানাধিকার লাভ করে তাহলে হিন্দু ধর্ম রসাতলে যাবে।
জাতিভেদ ব্যবস্থা হিন্দু ধর্মে অবিচ্ছেদ্য অঙ্গ। জাতিভেদ প্রথা যদি পুরোপুরি বজায় না থাকে তবে হিন্দু ধর্মের ঘোর দুর্দিন এবং গ্লানি দেখা দেবে। হিন্দু ধর্মকে রক্ষার নিমিত্ত যে কোনো মূল্যে জাতিভেদ ব্যবস্থার মানদণ্ডকে বজায় রাখতেই হবে। তারা শরণাপন্ন হলো পুলিশ এবং আইনের। এদিকে প্রস্তাবিত সত্যাগ্রহের দিন যত এগিয়ে আসছে, নাসিকে নির্যাতিত শ্রেণীর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমাবেশ তত ভারী হয়ে উঠছে। 1 মার্চের মধ্যে দেওরাও নায়ক, রাজভোজ প্রধান, শিবতর্কর, পতিতপাবন দাস, বিজি খের প্রভৃতি নেতৃবৃন্দ নাসিকে উপস্থিত হলেন। ঐতিহাসিক 2রা মার্চ রবিবার সকালে সারা শহর সরগরম। সকাল 10টায় ডক্টর আম্বেদকরের নেতৃত্বে সমবেত সংগ্রামী নির্যাতিত জনতার এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিষয়বস্তু ছিল কোন পন্থায় তাদের সংগ্রাম পরিচালিত হবে। বেলা 3টেই সিদ্ধান্ত নেওয়া হয় 4টি অংশে বিভক্ত হয়ে তাদের মিছিল পরিচালিত হবে। প্রথমে থাকবে মিলিটারি সাজে সুসজ্জিত ব্যান্ড বাদ্য সহ একটি বাহিনী, তারপরে থাকবে স্কাউট বাহিনী এবং তারপরেও কিন্তু থাকবে আরো 500 লোকজন এবং সর্বশেষে থাকবে সত্যাগ্রহে উন্মুখ, অধিকার লাভে দৃঢ় সংকল্প উদ্বুদ্ধ 15,000 স্বেচ্ছাসেবকের একটি বিশাল বাহিনী। নাসিকের ইতিহাসে এত বড় মিছিল ছিল অপরিকল্পনীয়। ওদিকে মন্দিরের সমস্ত প্রবেশদ্বার রুদ্ধ করে প্রত্যেক প্রবেশদ্বারে প্রচুর সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। জেলা শাসক, পুলিশ সুপার, শহরের অধিকর্তারা সশরীরে মন্দিরে প্রধান প্রবেশদ্বারে হাজির। মিছিল সমস্ত প্রবেশদ্বার বন্ধ দেখে গোদওয়ারি ঘাটের দিকে এগিয়ে গিয়ে এক জনসভার অনুষ্ঠান করে। এই সভায় ঠিক করা হয় পরের দিন থেকে মন্দিরের প্রত্যেক দ্বারে তারা অবস্থান ধর্মঘট পালন করবে। 3রা মার্চ থেকে শুরু হয় অবরোধ সত্যাগ্রহ। সঙ্গে সঙ্গে যথাবিধি ব্যবস্থা অবলম্বনের নিমিত্ত 2 জন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারককে সেখানে মোতায়েন করা হলো। পুলিশ সুপার মন্দিরের সামনে তাঁবু ফেলে সেখানেই তার দপ্তর নিয়ে এলেন। এই অবরোধ সত্যাগ্রহের ফলে শুধু অস্পৃশ্য কেন, স্পৃশ্য হিন্দুর পক্ষেও মন্দিরে প্রবেশ বন্ধ হয়ে গেল। ভিতর থেকে মন্দির দ্বার রুদ্ধ, বাইরে নির্যাতিত শ্রেণীর নারী পুরুষের মিলিত সত্যাগ্রহ। এই অভূতপূর্ব দৃশ্য দেখবার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোক এসে নাসিকে ভিড় করতে লাগলো। এই অচলাবস্থা দূর করার জন্য নাসিকের নাগরিকদের একটা সভা অনুষ্ঠিত হলো, কিন্তু গোড়া বর্ণ হিন্দুদের একগুঁয়েমির জন্য সেটাও ভণ্ডুল হয়ে যায়। শ্রীরামের রথযাত্রা উপলক্ষে অবশেষে এক শর্তে একটি আপোষ রফা হলো যে উভয় শ্রেণীর একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ মিলিতভাবে রথ টানবে। 9 এপ্রিল এই রথযাত্রার দিন নির্যাতিত শ্রেণীর একদল বলবান মানুষ রথ টানার জন্য নির্বাচিত হয়ে যখন মন্দির দ্বারে উপনীত হন, তখন বর্ণ হিন্দুদের দ্বারা নিয়োজিত একদল ভাড়াটিয়া গুন্ডা তাদের সঙ্গে ঝগড়া বিবাদ এবং সবশেষে কিন্তু দেখা যায় যে খুবই সমস্যার একটা সৃষ্টি হয়ে যায় এবং শেষ পর্যন্ত এই ঝগড়া বিবাদের শেষে গোড়া বর্ণ হিন্দুরা রথ নিয়ে একটি সরু গলিতে দ্রুত গতিতে প্রবেশ করে এবং সেই গলিতে পুলিশ কর্ডন বসে যায়। চমৎকার চাতুরি! নির্যাতিত শ্রেণীর স্বেচ্ছাসেবকদের কাছে চাতুরিটি ধরা পড়া মাত্রই তারা প্রচন্ড গতিতে এগিয়ে গিয়ে কর্ডন ভেদ করে রথ টানায় অংশগ্রহণ করেন। কর্ডন ভাঙায় যে তরুণ যুবক নেতৃত্ব দেন তার নাম কাদরে কাজ। তিনি অবশ্য পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হন। এই হট্টগোলের সময় ভাড়াটিয়া গুন্ডারা সত্যাগ্রহী নেতৃবর্গের উপর হামলা চালায়, ফলে ডক্টর আম্বেদকর সহ আরো কতিপয় ব্যক্তি কম বেশি আহত হন। এরপর পুরো 1 বছর ধরে কর্তৃপক্ষ মন্দিরের দ্বার অবরুদ্ধ রাখতে বাধ্য হন। শেষে নির্যাতিত শ্রেণীর বিশিষ্ট নেতা কেলাপ্পান কর্তৃক 1931 সালের নভেম্বর মাসে গুরু ভায়ুরের মন্দির প্রবেশ আন্দোলন শুরু হয়। শেষ করো। হ্যাঁ, তো এইরকম ভাবেই দেখা যায় যে মন্দির প্রবেশ আন্দোলনের উদ্গাতা ছিলেন ডক্টর আম্বেদকর এবং তিনি এই আন্দোলন সম্পর্কে যাবতীয় কৌশল তিনি কিন্তু অবলম্বন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারই নেতৃত্বে দেখা যায় 1933 সালের 24শে মার্চ রঙ্গ আয়ারের বিলটি আইন সভায় পেশ হয় এবং কংগ্রেসের বহু গোড়া হিন্দু সদস্য বিলটির বিরোধিতা করলেও সরকার বিলটির প্রতি কোনো সহমর্মিতা দেখায় না, ফলে বিলটির হয়তো অপমৃত্যু হয়, কিন্তু ইতিহাসের পাতায় এই ঘটনা কিন্তু চির উজ্জ্বল ভাবে রয়ে যায়। ধন্যবাদ। ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণের অত্যাচারেই সমাজের নিচুতলার হিন্দুরা দলে দলে ইসলাম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। প্রত্যেকে 3 মিনিটের বেশি কেউ বলবে না। ইন্দ্রাণী পাল,
শিক্ষা বিস্তার সম্পর্কে আলোচনা করবে ছাত্রী ইন্দ্রাণী পাল। হ্যালো, ছাত্রী ইন্দ্রাণী পাল। আম্বেদকরের সংগ্রামী নেতৃত্বের উপর আলোকপাত করবে ছাত্রী অন্বিতা মণ্ডল। অন্বিতা মণ্ডল। এবার ডক্টর আম্বেদকর ব্যারিস্টার হিসাবে স্বাধীনভাবে আইন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন, কিন্তু ব্যারিস্টারি করবার জন্য সনদ নেওয়ার মতো অর্থ তার হাতে ছিল না। তার বন্ধু মিস্টার নাভাল ভাতেনা এই সময় সমস্যা সমাধান করে দিলেন এবং 1923 সালের জুন মাসে তিনি ব্যারিস্টারি সনদ লাভ করে কাজ শুরু করেন। ডক্টর আম্বেদকর বোম্বাই হাইকোর্টে আপিল কেসের কাজ আরম্ভ করেন। তাকে সহযোগিতা করার কেউ ছিল না, বরং অনেকে এই অস্পৃশ্য ব্যারিস্টারের পরোক্ষ ক্ষতি করার চেষ্টা করেন, কিন্তু ডক্টর আম্বেদকর কোনো ক্ষেত্রেই দম্বার পাত্র ছিলেন না। তিনি জানতেন পরিশ্রম ও ধৈর্য কখনো বৃথা যায় না। এই সময় অস্পৃশ্যদের মধ্যে একটা নবজাগরণের হয়েছিল। বিশেষ করে তখন বোম্বাইতে প্রচুর পরিমাণে বস্ত্রশিল্প গড়ে উঠতে থাকে। অস্পৃশ্যরা সেখানে যথেষ্ট পরিমাণ চাকুরি পেতে লাগলো, ফলে তাদের মধ্যে একটা সাংগঠনিক মনোবৃত্তিও গড়ে উঠেছিল। এটা ডক্টর আম্বেদকরের আন্দোলন সৃষ্টির পক্ষে খুবই অনুকূল হয়েছিল। বোম্বাই আইনসভায় নতুন আইন অনুসারে একজন অস্পৃশ্য জাতির প্রতিনিধি নেওয়া হলো। তার নাম শ্রীগোপাল। তিনি আইনসভায় দাবি করলেন যে দেশে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে, তাতে অস্পৃশ্যরা অন্তত প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মসচেতন হয়ে উঠতে পারবে। অস্পৃশ্যদের অকৃত্রিম বন্ধুরূপে আর একজন সমাজসেবীর উৎসাহী ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হলেন এস.কে. বোলে। তিনি আইনসভায় বললেন, আমরা দক্ষিণ আফ্রিকার কলোনি সমূহের বৈষম্যমূলক আচরণের নিন্দা করছি, কিন্তু আগে আমাদের নিজেদের বৈষম্যমূলক আচরণকে বন্ধ করতে হবে। দেশের সামগ্রিক স্বার্থে নির্যাতিত শ্রেণীর জনগণের প্রতি আমাদের আচরণের উন্নতি ঘটানো প্রয়োজন। তিনি আইনসভায় একটা প্রস্তাব পাশ করান যে সর্বসাধারণের জলাশয়ে, পুকুরে, ধর্মশালায়, বিদ্যালয়ে, সরকারি অফিসে, কোর্টে এবং হাসপাতালে অস্পৃশ্যদের অন্যান্যদের সঙ্গে সমান অধিকার থাকবে। তার এই প্রস্তাবের জন্য কৃতজ্ঞতায় অভিভূত হয়ে নির্যাতিত শ্রেণীর লোকেরা সভা করে তাকে অভিনন্দন স্বরূপ একটি স্বর্ণ পদক প্রদান করেন। 1924 সালে নির্যাতিত শ্রেণীর জনগণের ইতিহাসে একটি স্মরণীয় বছর। গান্ধীজি খিলাফত আন্দোলনে যোগ দিয়ে রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড মার খাওয়ার পর 1924 সালে সমাজ কল্যাণ, বিশেষ করে হরিজন কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন। ডক্টর আম্বেদকর এটা বুঝেছিলেন যে উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা অস্পৃশ্যদের উন্নতির প্রয়াস কখনো অস্পৃশ্যদের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। এর পিছনে অস্পৃশ্যদের কল্যাণের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যটাই প্রধান বলে তিনি মনে করতেন। তিনি বিশ্বাস করতেন এদের উন্নতির আন্দোলনের প্রকৃত অধিকারী হলো এই সমাজের মানুষ। তাই তিনি 1924 সালের 9ই মার্চ বোম্বাইয়ের দামোদর হলে অস্পৃশ্যদের উপর বাধা নিষেধ দূর করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সংগঠন তৈরির নিমিত্ত একটি সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে 29শে জুলাই বহিষ্কৃত হিতকারিণী সভা নামে একটি সমিতি গঠিত হয়। এই সমিতির সভাপতি হয়েছিলেন স্যার চিমনলাল শীতলবাগ। ডক্টর আম্বেদকর কর্তৃক এই সমিতি সৃষ্টির আগেও উচ্চ বর্ণের হিন্দুদের নেতৃত্বে গঠিত কিছু প্রতিষ্ঠানের দ্বারা অস্পৃশ্য ও নিম্ন বর্ণের হিন্দুদের উন্নতি ও কল্যাণমূলক বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এইসব প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, আর্য সমাজ প্রভৃতির নেতৃত্ব উল্লেখযোগ্য। যদিও এই সব প্রতিষ্ঠানে সমাজ সংস্কার, বিশেষত হিন্দু সমাজের ঐক্য ও সংহতি গড়ে তুলবার মহতী
প্রকাশ করে অনেক প্রস্তাব নেওয়া হয়েছিল, আসলে তা বাস্তবে কার্যকরী করা হয়নি। শুধু মহৎ ইচ্ছা নয়, তাকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ সংকল্পের দ্বারাই এই ধরনের সমাজ সংস্কার সম্ভব। উচ্চবর্ণের হিন্দুদের স্বার্থের পরিপন্থী এইসব সংস্কার্য কি তাদের দ্বারা কখনো করা সম্ভব? এই সত্য ডক্টর আম্বেদকরের চিন্তাধারার প্রথমেই ধরা পড়েছিল। তাই তিনি কোনোদিন এই ধরনের প্রতিষ্ঠান সমূহের প্রয়াসে বিশ্বাস স্থাপন করতে পারেননি। এদিক থেকে বীর সভাকরের ভূমিকায় ছিল যথেষ্ট প্রগতিশীল। তিনি চেয়েছিলেন সমস্ত হিন্দু সমাজকে ভেঙে নতুন ধাঁচে গড়ে তুলতে, যেখানে কোনো জাতিভেদ থাকবে না এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমান অধিকারের ভিত্তিতে নতুন করে হিন্দু সমাজকে পুনর্গঠন করতে হবে। সভাকরের এই মতবাদ ছিল একদিকে যেমন গভীর জাতীয়তাবোধের দ্বারা অনুপ্রাণিত, অন্যদিকে তেমন বৈপ্লবিক। এই বৈপ্লবিক মতবাদটিকে বাস্তবে রূপায়িত করতে যে ব্যাপক প্রয়াস চালানোর প্রয়োজন ছিল তা সভাকরের পক্ষে সম্ভব হয়নি, কারণ এই বিপ্লবী বীরকে ব্রিটিশ রাজ বোম্বাইয়ের রত্নগিরি জেলাতে অন্তরীণ করে রেখেছিল। ডক্টর আম্বেদকরের আন্দোলন ছিল তার ব্যক্তিগত তথ্য সমাজগত অপমান ও অসম্মান, নির্যাতনের বেদনায় কঠোর ইস্পাত দৃঢ় সংকল্পে প্রচ্ছদ। তার হৃদয়ের মর্মান্তিক দহন যখন জ্বালাময়ী ভাষায় প্রকাশ লাভ করত, তা অস্পৃশ্যদের মনে এক অভূতপূর্ব তীব্র অনুভূতি সৃষ্টির সঙ্গে সঙ্গে তাদের অন্তরের অন্তঃস্থলে এক গভীর আত্মপ্রত্যয় সৃষ্টি করত। আমাদেরও জন্মভূমির উপর অন্যান্যদের ন্যায় সমান অধিকার রয়েছে, যে অধিকার থেকে আমাদের সহস্র সহস্র বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। আজ মরণপণ করেও সে অধিকার আমাদের আদায় করে নিতে হবে। ডক্টর আম্বেদকরের আদর্শ ছিল বলং বলং বহু বলং। নিজেদের অধিকার নিজেরা জোর করে আদায় করে নিতে না পারলে বাইরে থেকে কেউ এসে করুণা আন্দোলনের মূল মন্ত্র ছিল আত্মনির্ভরতা, আত্ম উন্নয়ন ও আত্মসম্মান। বহিষ্কৃত হিতকারিণী সভা 1925 সালে 4 জানুয়ারিতে সোলাপুরে অবহেলিত ছাত্রদের জন্য একটি হোস্টেল স্থাপন করে। তারপর ছাত্রদের দ্বারা সরস্বতী বিলাস নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়। এই সভার চেষ্টায় একটি ফ্রি রিডিং রুম স্থাপিত হয়। খেলাধুলায় অস্পৃশ্যদের উৎসাহ দানের জন্য মহার হকি ক্লাব প্রতিষ্ঠিত হয়। ওই সমস্ত কাজের মধ্যে দিয়ে ডক্টর আম্বেদকরের প্রতি অস্পৃশ্য সমাজের আকর্ষণ ও শ্রদ্ধা বৃদ্ধি পেতে থাকে। ডক্টর আম্বেদকর কর্তৃক নির্যাতিত শ্রেণীর আন্দোলনের ঢেউ ভারতের দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। বিশেষত দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে অস্পৃশ্যদের অধিকার লাভ সম্পর্কিত আন্দোলন গড়ে ওঠে। এই সময় ত্রিবাঙ্কুর রাজ্যে ভাইকমের সত্যাগ্রহ অস্পৃশ্যদের আন্দোলনের ইতিহাস একটি নতুন যুগের সৃষ্টি করে। অব্রাহ্মণ নেতা রামস্বামী নাইকরের নেতৃত্বে একটি নিষিদ্ধ রাস্তায় অস্পৃশ্যদের যাতায়াতের অধিকার লাভের জন্য এই সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত রাস্তাটি অস্পৃশ্যদের কাছে উন্মুক্ত করা হয়। এরপর 1926 সালের মার্চ মাসে মাদ্রাজে সংঘটিত আরেকটি ঘটনায় সারা দেশে প্রবল উত্তেজনা সৃষ্টি করে। মুরগেসন নামে একজন অস্পৃশ্য বাধা নিষেধ অগ্রাহ্য করে এক হিন্দু মন্দিরে প্রবেশ করে। পরে তাকে ধরা হয় এবং মন্দির অপবিত্র করার দায়ে দণ্ডিত করা হয়। ঘটনাটি সংস্কারপন্থী বর্ণ-হিন্দু নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা কোথায় আছেন। ডক্টর আম্বেদকর এই সমস্ত ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন এবং তার পত্রিকা মারফত এসব বিষয়ে যেমন সব সম্পাদকীয় লিখতে থাকেন, যা তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুবই সহায়ক হয়। ইতিমধ্যে আইন ব্যবসায়ী হিসেবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। এই সময় পুনার কিছু অব্রাহ্মণ নেতা কর্তৃক প্রকাশিত একটি পুস্তিকাতে বলা হয় যে ব্রাহ্মণরাই ভারতকে ধ্বংস করেছে। পুনার কতিপয় ব্রাহ্মণ উক্ত নেতাদের বিরুদ্ধে কুৎসা প্রচারের অভিযোগ আদালতে মামলা দায়ের করে। ডক্টর আম্বেদকর আসামি পক্ষের ব্যারিস্টার নিযুক্ত হন এবং যুক্তিপূর্ণ বিতর্কের দ্বারা মামলায় জয়ী হন। বহু বিতর্কিত এই মামলাটি জয়লাভ করায় তিনি বোম্বাইয়ের প্রথম শ্রেণীর আইনবিদ হিসাবে খ্যাতি অর্জন করেন। নমস্কার।
গৌরীদি মিউট করো, আনমিউট করো। গৌরীদি আনমিউট করো। এনসি কেলকার বলেছিলেন ডক্টর আম্বেদকর হলেন নির্যাতিত শ্রেণীর মুকুটহীন রাজা। শ্রমিক নেতা এবং শ্রমমন্ত্রী হিসাবে আম্বেদকরের কর্মকৃতির উপর আলোচনা করছেন অর্জুন বিশ্বাস, অধ্যাপক অর্জুন বিশ্বাস। অর্জুন 5 মিনিটের মধ্যে শেষ করবে। সাম্যতার প্রতীক ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, সংবিধান রচয়িতা, দলিত অস্পৃশ্য জাতির মানুষের অধিকারদাতা, যার আজ 131তম জন্মদিবস। এই 131তম জন্মদিবসে দাঁড়িয়ে আমরা তার বহুমুখী কর্মজীবনের মধ্যে একটি বিশেষ দিকের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। শ্রমিক শ্রেণীর মুকুটহীন রাজা ডক্টর বি.আর. আম্বেদকর মূলত শ্রমিক নেতা। আম্বেদকরের বাল্যজীবন, বিশেষত ছাত্র জীবন অতিবাহিত হয়েছে বোম্বাইয়ের শ্রমিক এলাকাতেই। বোম্বাইয়ের শ্রমিক এলাকার দাওয়ার চাওলার একটি ছোট্ট ঘরেই তার পড়াশোনা এবং শ্রমিক বস্তিতে থাকার ফলে শ্রমিক মানুষের দৈনন্দিন জীবন, দুঃখ দুর্দশা, অপরিসীম দারিদ্র, ক্লেশকর জীবনযাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছিলেন। কারখানাতে সারা সময় কঠোর পরিশ্রম করেও জীবনযাপনের যে স্বাচ্ছন্দ্য লেশমাত্র ছিল না, তার জীবনযাত্রার মান যে নিচু স্তরের ছিল, দুবেলা ভরপেটে খাদ্য, রোগ ব্যাধি চিকিৎসা, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা দেওয়ার মতো অবস্থা ছিল না। এই শ্রমপট্টিতে বসবাসকারী অন্যতম ব্যক্তিত্ব ভীমরাও আম্বেদকর। ফলে শ্রমজীবীদের মধ্যে বসবাস করে শ্রমিক শ্রেণীদের মধ্যে থেকেও একসময় শ্রমিক নেতা তথা শ্রমমন্ত্রী যিনি হয়েছিলেন, নিজের শিক্ষা দীক্ষা এবং কর্মযোগ্যতায় তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভাগ্যের কি অপূর্ব যোগাযোগ, যে ছিল একদিন শ্রমজীবী শ্রমপট্টির বাসিন্দার, সে আজকে বিক্ষুব্ধ কিশোর আম্বেদকর 1942 সালে 2রা জুলাই ভারতের শ্রমিকদের ভাগ্য বিধাতা নির্বাচিত হলেন। ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রী হিসাবে তিনি আবহমান কাল ধরে শোষিত বঞ্চিত ভারতের শ্রমিকদের কল্যাণ ও উন্নতির আইনানুগ অধিকার তিনি লাভ করলেন। তিনি এই সুযোগকে পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করেছেন। পৃথিবীর অন্যান্য দেশের শ্রমিক শ্রেণীকে কঠোর সংগ্রাম ও নিরবিচ্ছিন্ন আন্দোলনকে ধীরে ধীরে তাদের অধিকার সমূহ অর্জন করতে হয়েছে, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের এই নেতৃত্বে ভারতবর্ষ এমন একটা ব্যতিক্রমী জায়গা, যেখানকার শ্রমিকরা তাদের অধিকার বা মৌলিক অধিকারগুলো অনায়াসেই তার দ্বারা সংরক্ষিত হতে পেরেছে। দরদি শ্রমিক নেতা ডক্টর আম্বেদকর শ্রমমন্ত্রী হিসাবে নিজের ব্যক্তিগত উদ্যোগেই শ্রমিকদের যেসব অধিকারের বিধিবদ্ধ করে দিতে গেছেন, তার বিশেষ শ্রমিক আন্দোলন ইতিহাসে আজ গৌর উজ্জ্বল বা গৌরময় হয়ে আছেন। তিনি শ্রমিকদের এই রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য স্বাধীন শ্রমিক দল বা ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন 1936 সালে, এবং সেই সময় এই পার্টির মাধ্যমে 1937-এই ইতিহাসের যে ক্ষেত মজুরদের যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে যে কোটি ব্যবস্থা ছিল, সেই কোটি ব্যবস্থা রদ বিল এনেছিলেন, এবং যার ফলে জমিদার এবং জোতদারের প্রতিনিধি কংগ্রেস পার্টিও সেই বিলের একসময় বিরোধিতা করেছিলেন। যাই হোক, যে ভারতবর্ষের শ্রমশ্রেণীর বিশেষত নারী ও শিশু শ্রমিক এবং কর্মচারী সত্যিই ভাগ্যবান যে তারা ডক্টর বি.আর. আম্বেদকরের দীর্ঘ 4 বছর শ্রমমন্ত্রী হিসাবে বা মন্ত্রী হিসাবে পেয়েছিল। এই 4 বছর শ্রমমন্ত্রী থাকাকালীন আজ ভারতবর্ষের শ্রমজীবী মানুষের বা অন্তত শোষিত অবহেলিত মানুষের যে কতটা মঙ্গল বা সুবর্ণ যুগ, সেটা আমরা বুঝতেই পারি তার বিশেষ কিছু কর্মদক্ষ বা নীতি বা আইনের পথ বেছে নেওয়ার জন্যই। ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রম সমাজের সব অধিকার লাভ করেছে, তার একটি সংক্ষিপ্ত ইতিহাস আমরা বি.আর. আম্বেদকরের এই আইন প্রণয়ন থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, শ্রমমন্ত্রী হওয়ার পরেই ডাক্তার আম্বেদকর প্রথম কাজ করলেন যে সরকার এবং মালিক, এই সরকার এবং মালিক নয়, সরকার মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে
ত্রিপাক্ষিক সম্মেলনের ব্যবস্থা তিনি তৈরি করে দিলেন, যা এতদিন ছিল দ্বিপাক্ষিক, সেই বিষয়টাকে ত্রিপাক্ষিক তিনি আইন পাশ করলেন। দ্বিতীয়ত, কলকারখানা পরিচালনার তিনি শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ বাধ্যতামূলক করলেন, কারণ আগে কলকারখানায় শ্রমিকদের থাকা বাধ্যতামূলক ছিল না, কিন্তু আমেরিকা ও ইংল্যান্ডের ন্যায় যৌথ শ্রমিক পরিচালনা কমিটি, জয়েন্ট লেবার ম্যানেজমেন্ট কমিটি তিনি গঠন করলেন এবং আইনিভাবে গত দিক থেকে তিনি পাশ করিয়ে শ্রমিকদের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করলেন। তৃতীয়ত, তিনিই প্রথম ভারতবর্ষের শ্রমিক কর্মচারী নিয়োগের জন্য কর্ম বিনিয়োগ কেন্দ্র, যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠন করলেন। এর ফলে কি হলো? এর ফলে প্রচুর পরিমাণ শ্রমিকরা কলকারখানায় তাদের কর্ম নিযুক্ত হতে পারলেন। চতুর্থত, ডক্টর বি আর আম্বেদকরের উদ্যোগে বিভিন্ন অফিস, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সমিতি স্বীকৃতি দানের উদ্যোগে কি করলেন? ভারত শ্রমিক সমিতি, যেটা বলে ট্রেড ইউনিয়ন স্বীকৃতি দান করলেন, অর্থাৎ তারা সংঘবদ্ধ হবে, ইউনিয়ন করবে, তারা একটা স্বীকৃতি দান, সেটার কিন্তু দিলেন সরকারি স্বীকৃতি দান। পঞ্চমত, তার সব থেকে উল্লেখযোগ্য আইন হচ্ছে শ্রমিক কর্মচারীদের কাজের সময়ের আইন। আগে শ্রমিকরা 10 ঘন্টা করে কাজ করতো, ডক্টর বি আর আম্বেদকর এসে 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজের অধিকার দিলেন। শুধু তাই নয়, 8 ঘন্টার বেশি যারা কাজ করবে তারা ওভারটাইম স্যালারি পাবে, এই ধরনের আইন পাশ করলেন। ষষ্ঠত, আমরা দেখব যে শ্রমমন্ত্রী থাকাকালীন ডক্টর আম্বেদকর শ্রমিকদের বেতন, খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতি বিষয়গুলো একটা শ্রম অনুসন্ধান সমিতির আন্ডারে নিয়ে আসলো, লেবার ইনভেস্টিগেশন কমিটির আন্ডার আনলেন এবং গঠন করলেন এবং আইনের দ্বারাই পাশ করলেন। তার ফলে কি হলো? তার ফলে সরকারি ব্যয়ে বিনা বিচারে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা হলো, শ্রমিকদের বিনা খরচে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হলো। এর ফলে শ্রমিকদের নতুন আলো আর দিশা তারা দেখতে শুরু করলো এবং তাদের অধিকার প্রতিষ্ঠার দিকটা উজ্জ্বল হলো। সপ্তমত, আমরা দেখি তিনি কয়লা শ্রমিক বা কয়লা খাদানের যে সমস্ত শ্রমিক ছিলেন তাদের উন্নয়নের জন্য কি করলেন? কোল মিল লেবার ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স আইন পাশ করলেন, যার ফল দেখা যাচ্ছে কয়লা খনির সমস্ত শ্রমিকরা তাদের ঝুঁকিপূর্ণ কাজ করতো, সেই ঝুঁকিপূর্ণ কাজের উপযুক্ত মজুরি তারা পেতে সুবিধা হলো। অষ্টমত, আমরা দেখব যে এই একটা কারখানা সংশোধনী বিল তিনি পাশ করলেন। এই কারখানা সংশোধনী বিল পাশ করার ফলে আমরা দেখব যে শ্রমিকরা কি হলো? শ্রমিকরা ছুটি ভোগ করতে পারলো। এতদিন তারা ছুটি নিলে তাদের বেতন কাটা যেত, কিন্তু এই কারখানা সংশোধনী বিল পাশ হওয়ার পরে তারা 10 দিন করে ছুটি পেল এবং সেটা কি সবেতন সহ ছুটি, সবেতনে ছুটি, এবং যারা অপ্রাপ্ত বয়স্ক কর্মচারী তারা 14 দিন সবেতন ছুটির ব্যবস্থা করলেন। আবার নবমত, আমরা দেখব ডক্টর আম্বেদকর শ্রমমন্ত্রী থাকাকালীন তার যুগান্তরকারী যে ঘটনাটা, সেটা হচ্ছে পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকরা যে এতদিন কম বেতন পেত, অর্থাৎ নারী পুরুষের যে সাম্য অধিকার, সেই সাম্য তার দৃষ্টিভঙ্গি এনে তিনি বললেন না, পুরুষের যে বেতন পাবে একজন নারী শ্রমিকও সেই বেতন পাবে, অর্থাৎ নারী পুরুষের বেতনের সাম্যতা তিনি নিয়ে আসলেন আইনের মাধ্যমে। দশমত, তার সব থেকে বড় দিক হচ্ছে যে তিনি বুঝলেন দেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষ, সেই মানুষ সম্পদ সৃষ্টি করছে কে? মাতৃজাতি। সেই মাতৃজাতির অবদান সব থেকে বেশি, কিন্তু সেই মাতৃজাতি যখন সন্তান প্রসব করবে তার মাতৃত্বকালীন কোনো ছুটির ব্যবস্থা ছিলেন না, তিনি মেটার্নিটি লিভের ব্যবস্থা চালু করলেন। তিনি বললেন মাতৃজাতিরা প্রসবের পূর্বে 10 সপ্তাহ এবং প্রসবের পরে 6 সপ্তাহ ছুটি পাবে এবং সবেতন ছুটি, অর্থাৎ এই যে মেটার্নিটি লিভের ব্যবস্থা তিনি শ্রমমন্ত্রী থাকাকালীনই এই ব্যবস্থাটা করলেন। এবং তারপরে আমরা পরিশেষে এই কথা বলেই আমাদের শেষ দিকে আসবো যে এই আম্বেদকর শ্রমিকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিল এনেছিলেন, যে বেতনের নিরাপত্তা বিল, যে তার বেতন নিশ্চিত হবে এবং সে যে অবস্থায় থাকুক না কেন তার শ্রম এবং মালিকের পক্ষে যে বিবাদ, সেই বিবাদ দূর করে তাদের যে মাইনে, সেই মাইনে যাতে চালু থাকে সেই ব্যবস্থা করতে হবে।
অতএব আমরা পরিশেষে বলতে পারি যে আজকে দিন অর্থাৎ 14 এপ্রিল 1991 সালে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় একটি গ্রামে যে সুবেদার রামজি সকপাল এর ঘরে এবং মা ভীম বাইয়ের কোল আলোক করে জন্ম নিয়েছিলেন এই দলিত সন্তান। দলিত শোষিত মানুষের প্রতীক ডক্টর বি.আর. আম্বেদকর, যার চিন্তা ও আদর্শের আলো আচল আসমুদ্র হিমাচল আজ আলোকিত, তার আলোর এই পথই আমাদের পথ হোক এবং চলার পাথে হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বীর সাভারকর বলেছিলেন ডক্টর আম্বেদকরের ব্যক্তিত্ব, জ্ঞান ও পাণ্ডিত্য এবং বিশাল মানব গোষ্ঠী ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলে তা সুষ্ঠুভাবে পরিচালনা করার তার অভূতপূর্ব দক্ষতা ভারতের ইতিহাসে বিরল। এখন ইতিহাসের অধ্যাপক আজিজুল আম্বেদকর সম্পর্কে কিছু বলবেন। আজিজুল জয়েন করতে পারেনি এখনো। আচ্ছা ঠিক আছে, তার মানে ও জয়েন করছে না। শিক্তা গুহ মজুমদার, তুমি কি জয়েন করেছো? হ্যাঁ ম্যাম, আমি আছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমার ওই ইয়েটা নৃত্যটা একটু দেখিয়ে দাও। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথে চাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ কাল দেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একটানা ভেসে তারে গান গে স্বপ্ন ভেসে যায়, প্রশ্নেরা তবু শুধু কবে পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। শুধু সম্পদ নয়, ধর্ম এবং সামাজিক পদমর্যাদা ও ক্ষমতার উৎস।
জর্জ বার্নার্ড শ আম্বেদকর সম্পর্কে বলেছিলেন, ডক্টর আম্বেদকরের বর্তমান ও সুদূর ভবিষ্যৎ দেখবার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ছিল। আজকে আম্বেদকরের জীবনের সমস্ত কর্মের বিষয়ের উপর আলোকপাত করবে রাষ্ট্রবিজ্ঞান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রীরা এবং অধ্যাপিকা উন্মনা ধর এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। উন্মনা। হ্যাঁ হ্যাঁ দিদি, শুভ সন্ধ্যা সবাইকে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ থেকে আজকে ডক্টর ভীমরাও আম্বেদকরের 131তম জন্ম শতবার্ষিকী জন্য আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং তাকে সম্মান জ্ঞাপন করার জন্য আমাদের বিভাগের ছাত্রীরা তাদের নানা রকম পরিবেশন বক্তব্য পরিবেশন করবে এবং তাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরার চেষ্টা করবে আজকের সমাজে আম্বেদকরের কতটা সিগনিফিকেন্স আছে সেটার উপর ভিত্তি করে। আমি প্রথমেই আমাদের ছাত্রী শ্বেতা সিনহাকে বলবো আম্বেদকর সম্বন্ধে যদি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেন। শ্বেতা আছো? Yes, ma'am. Good evening, everyone. With the permission of the esteemed teachers, I would like to speak few lines on Dr. B.R. Ambedkar's contribution in the making of the Indian Constitution on the occasion of his 131st birth anniversary. Dr. B.R. Ambedkar is remembered as a political leader, eminent jurist, as well as one of the chief architects of the Indian Constitution. In 1947, Ambedkar became the law minister of the government of India. He took a leading part in framing the Constitution of India and served as the chairman of drafting committee. Then he, along with his team, introduced some of the most important concepts in making of the Indian Constitution. Firstly, abolishment of untouchability, that we all know about it. Dr. B.R. Ambedkar strongly felt for the downtrodden people of the society who were subjected to the menace of untouchability. Thus, a bill was passed in the Constituent Assembly on 29 April 1947, declaring the abolishment of untouchability. Now, coming to the fundamental rights, Dr. B.R. Ambedkar was a champion of fundamental rights. Dr. B.R. Ambedkar was also in favor of parliamentary democracy, right from the inception of Government of India Act 1935. The preamble also echoes this principle. Then coming to the concept of fraternity, he strongly believed state neutral in normal circumstances and unitary in emergency. Equality of opportunities, which is one of the most important fundamental rights guaranteed under Article 16, was also acknowledged by right to constitutional remedies guaranteed under Article 32, which Dr. B.R. Ambedkar characterized as the heart and soul of the Constitution. Protective discrimination or reservation, which Dr. B.R. Ambedkar brought with the idea of helping SCs, STs, and OBCs for their upliftment, as well as other concepts which Dr. B.R. Ambedkar emphasized were on the state socialism, the interactive principles of state policy, and the concept of national integration. Due to his exemplary role in the making of the Constitution, he is credited with the title Father of the Indian Constitution. And even Dr. Rajendra Prasad went to poetic heights for his appreciation. Now, it is also very important to know how Dr. B.R. Ambedkar viewed his Constitution. And this can be beautifully understood from his speech, which he delivered in the Constituent Assembly on 25th November 1949. He said, "The Constitution I offered may be bad or good. It will depend on how the men in office use it. It means, however good a constitution may be, if the executors fail to deliver, it may prove to be a bad one. And if the executors are good enough, however bad the constitution may be, it will definitely prove to be good." Thank you. এখন আমি রিকোয়েস্ট করব শ্বেতা, ওয়েল ডান and thank you for highlighting us with the main contribution of B.R. Ambedkar in Indian Constitution. এখন আমি রিকোয়েস্ট করব
স্নেহা আচার্যি আমাদের ডিপার্টমেন্টের, তুমি আম্বেদকর, ডক্টর আম্বেদকর সম্বন্ধে তোমার বক্তব্যটি রাখো। ওকে ম্যাম। বর্তমান মধ্যপ্রদেশের মহু অঞ্চলে ব্রিটিশ কর্তৃক স্থাপিত শহরে আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তার পিতামাতার 14তম তথা সন্তান। তার পরিবার ছিল মারাঠি অধ্যুষিত। বর্তমানকালের মহারাষ্ট্রের রত্নগিরি জেলার আহমেদাবাদ শহরে তার জন্ম হয়েছিল। তৎকালীন সময় তারা হিন্দু সম্প্রদায়ের অধিভুক্ত ছিল, যারা অস্পৃশ্য জাতি হিসেবে এবং প্রচন্ড রকম আর্থসামাজিক বিভেদ সাপেক্ষে পরিগণিত হতো। তিনি তার এক সভায় বলেছিলেন, আমরা ভারতীয়, এটাই প্রথম এবং শেষ কথা। তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন। আম্বেদকর মুম্বাইয়ের গভর্নমেন্টাল কলেজে 2 বছর প্রিন্সিপাল পদেও ছিলেন। আম্বেদকর ভারতীয় সংবিধানের 370 ধারায় যা জম্মু কাশ্মীরকে আলাদা মূল্য প্রদান করে, তিনি তার বিরুদ্ধে ছিলেন। তিনি বিদেশে গিয়ে প্রথম ভারতীয় হিসেবে প্রথম অর্থশাস্ত্র এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। ভারতীয় জাতীয় পতাকায় যে অশোক চক্র আমরা দেখতে পাই, সেটা আম্বেদকরেরই মস্তিষ্ক প্রসূত। ভারতবর্ষের মজুরদের কাজের সময় 12 থেকে 14 ঘন্টা কমিয়ে এনে 8 ঘন্টায় করা হয়, এটিও তারই কৃতিত্ব। বাবা সাহেব মহিলা মজুরদের জন্য আইন, শ্রমিক সুরক্ষা আইন এবং শিশু ও মহিলা সুরক্ষা আইন তিনি ভারতবাসীদের প্রদান করেছিলেন। 2012 সালে হিস্ট্রি টিভি 18 আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা তিনি শ্রেষ্ঠ ভারতীয় হিসেবে নির্বাচিত হন। আম্বেদকরের সংবিধানের খসড়া সমিতির সভাপতি করা হয় আম্বেদকরকে। আম্বেদকরের অনুপ্রেরণায় এখন দলিতরা তাদের অধিকার আদায়ে সচেষ্ট। তার গোটা জীবনই যেন এক প্রেরণার বাতি আমাদের কাছে। ভারতীয় সংবিধানে তার ভূমিকা অনস্বীকার্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্নেহা। আমি এখন প্রীতি চক্রবর্তী, আমাদের 3rd সেমের স্টুডেন্ট, তাকে রিকোয়েস্ট করব ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে এবং তার কনস্টিটিউশনাল রেমেডিজ, হাউ ইজ ইট হেল্পফুল ফর মডার্ন ডে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই গুরুত্বপূর্ণ অংশটাকে একটু হাইলাইট করতে। ওকে ম্যাম। মানুষকে দাস বানিয়ে অনেকে সম্রাট হয়েছেন, কিন্তু আজ আমরা এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে জানব যিনি কেবল সাধারণ মানুষকে দাসত্বের বাঁধন ছিন্ন করে বাঁচতে শিখিয়েছেন। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর একজন জুরিস্ট, রাজনৈতিক নেতা, দার্শনিক চিন্তাবিদ, সম্পাদক, অর্থনীতিবিদ ও রাষ্ট্র বিপ্লবী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি ভারতীয় সংবিধানের খসড়া কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন। ডক্টর আম্বেদকর তার সভায় বলেছিলেন, একটি সফল বিপ্লবের পেছনে অসন্তোষ থাকাটাই সবকিছু নয়, দরকার বিচারের সদর্থক প্রয়োগ এবং সেই সঙ্গে দরকার রাজনৈতিক ও সামাজিক অধিকারের সুরক্ষা। এক কথা, সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ডক্টর আম্বেদকর, যা আধুনিক ভারতের ভিত প্রস্তর গড়ে তুলতে সাহায্য করেছিল এবং ভারতকে নতুন পথে অগ্রসর করেছিল। ডক্টর আম্বেদকর রচিত দ্য কাস্ট ইন ইন্ডিয়া 1916, থটস অফ পাকিস্তান 1940, স্টেট অ্যান্ড মাইনরিটিস 1947 প্রভৃতি বইগুলি উল্লেখযোগ্য। সবশেষে বলা যায়, ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের জন্য যা করেছে তা বর্ণনাতীত। থ্যাংক ইউ প্রীতি, তোমার এই গুরুত্বপূর্ণ অংশটি তুলে ধরার জন্য। এবং এরপরে আমি রিকোয়েস্ট করব বাসন্তীকে ডক্টর আম্বেদকরের আত্মজীবনীর একটা ছোট ব্রিফ একটা ইন্ট্রোডাকশন আমাদেরকে যাতে দিতে পারে। বাসন্তী। ওকে ম্যাম। আজ আমি ডক্টর আম্বেদকরের জন্মতিথিতে ওনাকে স্মরণ করতে গিয়ে ওনার অবদান সম্বন্ধে আলোকপাত করছি। আমরা আজকে সাম্যতার প্রতীক ভারতরত্ন ডক্টর আম্বেদকর সম্বন্ধে জানব। ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হয় 14 এপ্রিল 1891 সালে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় মৌ নামে একটি গ্রামে। ডক্টর বি আর আম্বেদকরের বাবার নাম রামজি সরকার এবং তার মায়ের নাম ছিল ভীমাবাই। তিনি জাতিতে ছিলেন একজন মোহর। 1907 সালে তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাটি পাশ করেন। এরপর তিনি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 1912 সালে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্সে বিএ ডিগ্রি লাভ করে। 1913 সালে স্কলারশিপ পেয়ে পোস্ট গ্রাজুয়েশনের জন্য তিনি আমেরিকায় চলে যান। 1916 সালে গবেষণার জন্য পিএইচডি লাভ করে। 1941 থেকে 1945 সালের মধ্যে তিনি বেশ কয়েকটি বিতর্কিত পুস্তক প্রকাশ করেন।
1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর B.R. আম্বেদকর ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী হন। এরপর 1948 সালে থেকে ডক্টর আম্বেদকর ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শারীরিক অবনতির জন্য 1954 সালে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শয্যাগত ছিলেন ও তার দৃষ্টিশক্তি হারান। রাজনৈতিক কারণে ক্রমবর্ধমানভাবে অনেক বিরক্তি হয়ে ওঠেন, যা তার স্বাস্থ্যের কাল হয়ে দাঁড়ায়। 1955 সালের পুরোটা জুড়ে তিনি প্রচন্ডভাবে কাজ করার ফলে তার শারীরিক অবস্থার অধিকতর অবনতি হয়। টানা 3 দিন বুদ্ধ ও তার ধর্ম বইটির সর্বশেষে পাণ্ডুলিপি তৈরির পর বলা হয় যে তিনি 6 ডিসেম্বর 1956 সালে তার নিজ বাড়ি দিল্লিতে ঘুমন্ত অবস্থায় চিরনিদ্রায় শায়িত হন। যদিও ভারতের সংবিধানে মহান কীর্তি ও কার্যকলাপের জন্য আজও তিনি আমাদের মনে স্মরণীয় হয়ে আছেন। থ্যাংক ইউ বাসন্তী। এরপর আমি রিকোয়েস্ট করব রেহানা খাতুন, ফার্স্ট সেমিস্টার, তোমার বক্তব্য পেশ করার জন্য। খাতুন, তুমি কি আছো? আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে নিশা শ। নিশা শ, তুমি ডক্টর আম্বেদকরের সম্বন্ধে কিছু বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ, নিশা শ। ম্যাম আমি রেহানা। রেহানা, আচ্ছা রেহানা বলো, তুমি তো লগ আউট হয়ে যাচ্ছ, বলো। হ্যাঁ ম্যাম, আজ আমি ভীমরাও রামজি আম্বেদকর সম্বন্ধে তার কথা স্মরণ করে কিছু বলবো। রামজি আম্বেদকর ভারতীয় সংবিধানের এক মহান ব্যক্তি, যিনি বাবা সাহেব আম্বেদকর নামে পরিচিতি। তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী। তিনি ভারতীয় নাগরিক ছিলেন। তার অর্জিত বিভিন্ন উপাধিগুলি হল ভারতীয় আইনমন্ত্রী, চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি। তার সংগঠনগুলি হল সৈনিক দল, তপশিল সম্প্রদায়, স্বনির্ভর শ্রমিক দল। তিনি মুম্বাই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। আম্বেদকর ভারতীয় গরিব মহল পরিবারে অস্পৃশ্য জাতি হিসেবে গণ্য হতো। সারা জীবন নানা রকম সামাজিক বৈষম্য, উত্থান পতনের মধ্য দিয়ে তিনি গেছেন। আম্বেদকরকে 1990 সালে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। ভারতে কলেজে শিক্ষা অর্জনে আম্বেদকর প্রথম দলিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনি ডিগ্রি পান। কিছুদিন আইনি চর্চা পড়ার পরে তিনি নিম্ন সম্প্রদায়ের হয়ে আইনি লড়াই লড়তে শুরু করেন, তাদের সাম্যতার অধিকার, স্বাধীনতার অধিকার, সঠিক অধিকার সমাজে পাওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ রেহানা। এবার আমি রিকোয়েস্ট করব নিশা শ, ফার্স্ট সেমিস্টার, তোমার ভারতীয় সংবিধান সম্বন্ধে আম্বেদকরের কন্ট্রিবিউশন নিয়ে কিছু বলার জন্য। 1947 সালে 14 আগস্ট পরিষদের অধিবেশনে একাধিক কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়। এই কমিটিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মৌলিক অধিকার কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা কমিটি ও কেন্দ্রীয় সংবিধান কমিটি। 1947 সালের 29 আগস্ট ডক্টর B.R. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠিত হয়। ডক্টর আম্বেদকর ছাড়াও এই কমিটিতে আরও 6 জন সদস্য ছিলেন। কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে সেটি 1947 সালের 4 নভেম্বরের মধ্যে গণপরিষদে পেশ করে। গণপরিষদ সংবিধান রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়েছিল। এই সময়কালের মধ্যে 166 দিন গণপরিষদের অধিবেশন বসে। একাধিকবার পর্যালোচনা ও সংশোধন করার পর 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের মোট 308 জন সদস্য সংবিধান নথির 2টি হস্তলিখিত কপিতে 2টি সই করেন। 2 দিন বাদে এই নথিটি অর্থাৎ 1950 সালের 26 জানুয়ারি সর্বোচ্চ আইন ঘোষিত হয়, ভারতের সর্বোচ্চ আইন ঘোষিত হয়। পরবর্তী 70 বছরের ভারতের সংবিধানে মোট 124টি সংশোধনী আনা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ নিশা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করার জন্য। এখন আমি রিকোয়েস্ট করব দিব্যানী ভট্টাচার্য, আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট সেম স্টুডেন্ট,
ও আম্বেদকর, ডক্টর আম্বেদকরের জীবনী সম্বন্ধে কিছু কথা এবং শেষে একটা কনক্লুশন দিয়ে আজকে আমাদের ছোট উপস্থাপনার সমাপ্তি ঘটাবে। দিব্যানী। Of Dr. B.R. the President of India, the Prime Minister, like pay homage to Dr. Ambedkar. Seminars are held in educational institutes like schools and colleges to promote and take the idea of Dr. B.R. Ambedkar. Following his examples, many people are tendering the purposes since দেবযানী, তোমার কথাটা ফাম্বেল করছে, প্রপারলি শোনা যাচ্ছে না। তুমি একটু যেখানে নেট কানেকশন ভালো আছে সেখানে গিয়ে বলো। একটু ফাম্বেল করছে, নেটটা কানেকশনের প্রবলেম হচ্ছে। হ্যালো দেবযানী, শুনতে পাচ্ছ? দেবযানী, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, অডিবল হচ্ছে না। দিব্যানী, হ্যালো। আচ্ছা, একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য দিব্যানীর নেটওয়ার্কটা এখন পাওয়া যাচ্ছে না, সেই কারণে ওর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দিব্যানী, তুমি কি শুনতে পাচ্ছ? লাস্ট জিজ্ঞেস করছি। না বোধহয়। তাহলে আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ দিব্যানী, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন। যেটা, হ্যাঁ দিব্যানী, তোমার কথা ফাম্বেল করছে, শোনা যাচ্ছে না। আমি একদম শেষ পর্যায়ে এসে কিছু কথা বলতে চাই ডক্টর আম্বেদকরের সম্বন্ধে। আমাদের এস্টিমড কলিগসরা এতক্ষণ আলোচনা করলেন যে তাকে আমরা স্মরণ করলাম যে তার কোন কোন এরিয়ায় তিনি তার চিরস্মরণীয় ছাপ রেখে গেছেন। এবার একটা বিশেষ কথা আমি বলতে চাই এই পরিপ্রেক্ষিতে, এখনো অবধি দাঁড়িয়ে এটা খুব দুঃখের সঙ্গে দেখা যায় যে আমাদের সমাজের মানসিকতা ততটা ব্রড হয়নি যতটা বি.আর. আম্বেদকর ভেবেছিলেন যে ভারতবাসী তার স্বাধীনতা ৭০ বছর পরে অর্জন করবে। আমাদের ভারতবাসীদের মানসিকতা ততটা ব্রড হয়নি বলেই আজকের দিনে দাঁড়িয়েও রিজার্ভেশন ইজ এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু টু ডিসকাস, এবং রিজার্ভেশন নিয়ে একটা বিতর্কমূলক একটা আলোচনা সব জায়গাতেই আমরা দেখতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট তার যেই কনস্টিটিউশনালি সব থেকে ইম্পর্টেন্ট যেই কাজটা, সেটাই বলছি। তো আশা করব আজকে ওনার জন্ম দিনে, আজকে ওনার 131তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আশা করব যে আমরা আমাদের সেই মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ডক্টর ভীমরাও আম্বেদকরের মতো সময়ের আগে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে এক নতুন সমাজ গড়ে তুলতে সক্ষম হব। এটুকু বলেই আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রোগ্রামের সমাপ্তি করে আমি গৌরীদিকে বলবো, আপনি কিছু বলুন দিদি। এতক্ষণ আমরা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের উপর যে সমস্ত আলোচনা পেলাম, তাতে দেখলাম তার যে উপর যে আলোকপাত করা হয়েছে আরো অনেক কিছু বাকি রয়েছে। কারণ এক জীবনে তিনি এত কাজ করে গেছেন, সব কিছুর উপরে আলোকপাত করা সম্ভব হয়নি। তবুও বলবো যে তিনি ভারতীয় যে সংবিধান, পৃথিবীর মধ্যে বৃহত্তম রাষ্ট্রের গণতান্ত্রিক যে ব্যবস্থা পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই যা ভারতবর্ষে, এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্রের স্থপতি, মুখ্য স্থপতি হিসাবে তিনি বলেছিলেন, আমরা চাই সেই স্বাধীন ভারত যেখানে সকল মানুষের থাকবে সমান অধিকার, যেখানে সামাজিক নিপীড়ন থাকবে না, অস্পৃশ্যতা যেখানে পাপ বলে বিবেচিত হবে এবং জন্মগত কারণে মানুষ মানুষকে ঘৃণা করবে না। এই কথা তিনি বলেছিলেন। কিন্তু তিনি আবার সকলকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, 1950 সালের 26শে জানুয়ারিতে আমরা দেশে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করছি, কিন্তু অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাম্যকে মেনে নিচ্ছি।
সংবিধানের এই অসামঞ্জস্যকে যদি আমরা অবিলম্বে দূর করতে না পারি, তবে যারা সামাজিক ও অর্থনৈতিক অসাম্যে ভুগবে তারা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে চুরমার করে উড়িয়ে দেবে। তিনি কিন্তু সংবিধানের কোথায় ত্রুটি রয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের বলে দিয়েছিলেন। এতখানি দূরদৃষ্টি তার। আজ এতদিন পরেও আমরা সেই অবস্থার থেকে সরে আসতে পারিনি, কিন্তু তার 131তম জন্মদিনে আমাদের এই শপথ হোক যেন আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে যায় এবং এই ত্রুটি যেন বিচ্যুতি থেকে আমরা মুক্ত হতে পারি। একটা সুস্থ সবল উদার ভারতবর্ষ, সজীব ভারতবর্ষ যেন আমরা গড়তে পারি, যেখানে নারী পুরুষ শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা স্বাধীন নাগরিক হয়ে বিবেচিত হতে পারি। এই প্রার্থনা করে আজকে আমাদের ডক্টর বাবা সাহেব ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন পালন করে আমাদের শপথ নিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। আর এই অনুষ্ঠানে যারা যারা বক্তব্য রেখেছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অত্যন্ত সংকট মুহূর্তের মধ্যেও আমাদেরকে সাহায্য করেছে অধ্যাপক তমগ্ন রায়, তাকেও আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সকলকেও জ্ঞাপন করছি। আর এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা কৃষ্ণপদ দাসকে অনুরোধ করছি। কৃষ্ণ আছো? তাহলে উন্মনা বা শান্তনা চক্রবর্তী তুমি বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, অন্য কাউকে উন্মনা, তাহলে তুমিই বলে দাও। উন্মনা, তুমি এই অনুষ্ঠানটা পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপনটা করে দাও, তারপরে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দিতে চাই আমাদের অধ্যাপিকা ডক্টর উর্মিলা উকিল, আমাদের অধ্যক্ষ অধ্যাপিকা ডক্টর উর্মিলা উকিলকে, আমাদের অধ্যাপিকা ডক্টর গৌরী সাফুই, আমাদের অধ্যাপিকা ডক্টর শান্তনা চক্রবর্তী এবং আমাদের অধ্যাপক ডক্টর কৃষ্ণপদ দাস এবং অধ্যাপিকা বৃন্দ যারা আছেন এবং তার সাথে অধ্যাপক তমগ্ন রায়, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এছাড়া ছাত্রীরা যারা এতক্ষণ অংশগ্রহণ করেছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কারণ তারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান আজকে সাফল্যমণ্ডিত হতো না। সবশেষে গৌরীদি, আপনি কিছু বলুন। আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে